আচ্ছা, আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়াছিলাম, মাঝখানে একটা ক্লাস আমাদের অফ হয়েছে। তো ইলেকট্রোকেমিস্ট্রি সেখানে প্রথমের দিকে খানিকটা পড়িয়েছিলাম। যাকে যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা একটু আগে থেকে আমি বলে দিচ্ছি, কারণ খুব ইম্পর্টেন্ট জায়গা ওই জায়গাটা। তো দেখ কোন জায়গাটা ছিলাম সেই জায়গাটা একটু আমি ডিসকাস করে দিয়ে তারপরে পরের পোর্শনটায় যাচ্ছি। প্রথমত আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রিতে নিটের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে কে অক্সিডাইজিং এজেন্ট, কে রিডিউসিং এজেন্ট, বা কে কার চাইতে বেশি অক্সিডাইজিং এজেন্ট, কে কার চাইতে কম অক্সিডাইজিং এজেন্ট, এরকম ধরনের কোশ্চেন সবসময় প্রত্যেক বছরই দেয় এখানে। নানস্ট ইকুয়েশন বা গিবস ফ্রি এনার্জি থেকে তো দেয়ই, তবে এটা দেওয়ার টেন্ডেন্সিটা অনেকটাই বেশি, কারণ আমি কোশ্চেন পেপার স্টাডি করে দেখেছি যে অনেক বেশি আর কি এরকম ধরনের কোশ্চেন দেয়। তো সেই ব্যাপারটা ডিসকাস করার জন্যই আজকে একটু আগে থেকে শুরু করছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা পড়েছিলাম যে নর্মালি আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল সেল, সেই সেলের মধ্যে ভোল্টেইক সেল যেটা ভোল্টা বানিয়েছিলেন, তাতে ছিল একটা অ্যানোড, যেরকম দেখছি সেটা হচ্ছে অ্যানোড, এবং সেখানে অক্সিডেশন হয়, অ্যানোডের মধ্যে অক্সিডেশন হয়। ধরা যাক জিঙ্ক জিঙ্ক নাইট্রেটের মধ্যে ডোবানো রয়েছে, এরকম ধরনের একটা সিস্টেম অ্যানোড, এবং অবভিয়াসলি এটা নেগেটিভলি চার্জ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ইলেকট্রোডটা। রাইট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোডটা আছে, রাইট হ্যান্ড সাইডে সেটা কি আছে না, রাইট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোডটা রয়েছে সেই ইলেকট্রোড কিন্তু কপার নাইট্রেট সলিউশন, এবং সেখানে এটাকে বলা হচ্ছে ক্যাথোড, পজিটিভলি চার্জ, এবং এখানে রিডাকশন হচ্ছে। তাহলে একটা বেসিক জায়গা তোকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, অ্যানোড অ্যানোড মানেই হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানেই হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন সেখানে বেরিয়ে যাবে। কিন্তু ক্যাথোডে রিডাকশন হবে, মানে অ্যাডিশন অফ ইলেকট্রন। এই দুটো ব্যাপার কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে অ্যানোডে যখনই কোনো কিছু ঘটবে, তো এখানে যেরকম ধর আমরা যদি এইটা অ্যানোড ক্যাথোড নিয়ে চিন্তা করি, তাহলে অ্যানোডে জিঙ্ক থেকে কি হবে না, দুটো ইলেকট্রন মাইনাস করে জিঙ্ক 2+ হবে। দিস ইজ অক্সিডেশন, এটা কিন্তু অক্সিডেশন, এটা এই ইলেকট্রোডটাই হবে। আর ক্যাথোডে কি হবে না, কপার 2+ যেটা সলিউশনে রয়েছে সেটা দুটো ইলেকট্রন খেয়ে গিয়ে ওখান থেকে কপার হবে। যেহেতু ইলেকট্রন খাচ্ছে তাই এটা কিন্তু রিডাকশন। তো এই অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশনের থ্রু দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি একটা সেলে কারেন্টের কন্ডাকশন হয়। তো অ্যানোড কাকে নেওয়া হবে, ক্যাথোড কাকে নেওয়া হবে, সে নিয়ে তো আমি বলেওছি, আজকেও আমি বলে দিলাম, একবার মনে করিয়ে দিলাম। মাঝখানে মাঝখানে যেটা থাকবে সেটা তো অবভিয়াসলি সল্ট ব্রিজ থাকছে মাঝখানে আমাদের। এখানে সল্ট ব্রিজ থাকছে, দুটো সেলকে কানেক্ট করার জন্য সল্ট ব্রিজ রাখা হচ্ছে, এবং সল্ট ব্রিজের কম্পোজিশন নিয়েও আগের দিনকার আমি ডিসকাস করেছি। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে সেলের ফাংশনটা কেমন, মানে কিভাবে ফাংশন করে। দেখ, এর ফাংশনটা কেমন এটা বুঝতে গেলে পরিষ্কার ব্যাপার যে জিঙ্ক থেকে জিঙ্ক, যেরকম ভিডিওটায় তুই দেখতে পাচ্ছিস যে জিঙ্ক থেকে জিঙ্ক +2 হচ্ছে, এবং সেখানে দুটো করে ইলেকট্রন বেরিয়ে আসছে। উল্টো দিকে কপার থেকে কপার 2+, কিন্তু সেটা কপার 2+ কিন্তু ওখান থেকে ইলেকট্রন নিয়ে কপার হয়ে ডিপোজিট করছে। এই হচ্ছে দু জায়গার রিয়াকশন। তো এই দু জায়গার যে রিয়াকশন, তাতে একটা জায়গায় কিন্তু ইলেকট্রনের ইনক্রিজ হচ্ছে, এই জায়গায় কিন্তু দুটো করে অক্সিডেশন হওয়া মানে ইলেকট্রন ছেড়ে দেয়া। তো এখানে কিন্তু ইলেকট্রনের ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ ইন ইলেকট্রন, ইনক্রিজ। কিন্তু এখানে কি হচ্ছে না, কপার 2+ এখান থেকে গিয়ে ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন খাচ্ছে। তো ইলেকট্রন খেলে কিন্তু এখানে একটা পজিটিভ চার্জ অ্যাকুমুলেশন হচ্ছে, মানে ডিক্রিজ
ইন ইলেকট্রন। ফলে কি হচ্ছে না ইলেকট্রনের একটা মুভমেন্ট ইলেকট্রন মুভমেন্ট ফ্রম কোথা থেকে কোথায় না ফ্রম অ্যানোড টু ক্যাথোড। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে এবং যার জন্য অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের মুভমেন্ট হওয়ার সাথে সাথেই অবভিয়াসলি মুভমেন্ট অফ কারেন্ট সেটা তোর হয়ে যাচ্ছে ক্যাথোড থেকে অ্যানোড। কারণ কনভেনশনাল কারেন্ট হচ্ছে যেদিকে ইলেকট্রন মুভ করে, ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে মুভ করে তাহলে উল্টো দিকে হয় কারেন্টের ফ্লো। তো অবভিয়াসলি এই ভোল্ট মিটারের যেটা সেটা কিন্তু কাঁটাটাও শো করছে এবং ইলেকট্রনের যেরকম মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে। এটা হচ্ছে কি না একটা ড্যানিয়েল সেলের বা ভোল্টেজ সেলের ফাংশন কিভাবে করছে সেটা। এক জায়গায় ইলেকট্রন ছেড়ে যাচ্ছে, আর এক জায়গায় ইলেকট্রন ইউজ হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যারাইজ করছে এবং পোটেনশিয়াল ডিফারেন্স অ্যারাইজ করার ফলে সেখান থেকে কিন্তু কারেন্টের ফ্লো হচ্ছে বা ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তো এখন এই যে কারেন্টের বা ফ্লো বা ইলেকট্রনের ফ্লো, এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে হচ্ছে রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনে প্রথমে বাঁ দিকে লিখতে হয় লেফট হ্যান্ড ইলেকট্রোড, সেটা হচ্ছে অ্যানোড। অ্যানোডটা লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে, আর রাইট হ্যান্ড সাইডে কি লিখতে হবে না ক্যাথোড, এভাবে লিখতে হবে। আচ্ছা, সব সময়তেই অক্সিডাইজড ফর্ম যেটা সেটা কিন্তু সল্ট ব্রিজের গায়েতে লিখতে হবে। অক্সিডাইজড ফর্ম মানে কি, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন ছেড়ে গিয়ে জিঙ্ক 2+ হয়েছে, আবার কপারের দুটো ইলেকট্রন ছেড়ে কপার 2+, তার মানে এই ইন্টারফেসে কিন্তু আয়নগুলো লিখতে হবে। এইটা হচ্ছে সল্ট ব্রিজ, মাঝখানেটা যেটা আছে সেটা হচ্ছে সল্ট ব্রিজ। তাহলে জিঙ্ক সলিড, জিঙ্ক 2+, অ্যাকোয়াস কপার 2+, কপার অ্যাকোয়াস, আর এখানে কপার সলিড। তো একটা সেলের ইএমএফ অলওয়েজ কি হয়, পজিটিভ হয়। পজিটিভ ইএমএফ ছাড়া কিছু হবে না, কারণ সেলে না হলে কোনোভাবেই কোনো কারেন্টের ফ্লো হওয়ার কোনো ব্যাপার নেই। ইএমএফ ভ্যালু মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভ্যালু, সেটা নেগেটিভ হতে পারে না। নেগেটিভ হওয়া মানে হচ্ছে সেখানে কোনো ওই সেলটাই এক্সিস্ট করছে না। তো ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা সবসময় একটা সেলের ক্ষেত্রে তার ভ্যালুটা কি না অলওয়েজ পজিটিভ। তো এখন ইএমএফটা একটা সেলের কোথা থেকে আসবে না রাইট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল মাইনাস লেফট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল। ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো মাথায় রাখতে হবে যে রাইট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল মাইনাস লেফট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল। এখন রাইট হ্যান্ড সাইডের পোটেনশিয়াল মানে কত, ধর E0 কপার 2+ কপার, এইভাবে যদি তুই লিখিস, মানে প্রথমে কপার 2+ লিখেছিস, সেখানে কপার লিখেছিস, তারপরে এটাকে বোঝায় কি না স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। কিন্তু তুই যদি এইভাবে লিখিস কপার 2+, দেখবি কিরকম ভাবে কোশ্চেনে দেয়া আছে, এটাকে বলে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। কারণ তুমি আগে কপার লিখেছো, তার থেকে দুটো ইলেকট্রন মাইনাস করে সেলের মধ্যে কি হচ্ছে সেটা ব্যাপারটা আলাদা। রিপ্রেজেন্টেশনটা তুমি কিরকম ভাবে করছো তার উপরে বেস করে ওর নাম অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল নাম হতে পারে। তো যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি কপার 2+ কপার মানে কি কপার 2+ প্লাস 2 ইলেকট্রন কপার, এরকম ভাবে বোঝাচ্ছি। তো এটা তো রিডাকশন হচ্ছে প্লাস ইলেকট্রন, সেই জন্য এটা রিডাকশন পোটেনশিয়াল। কিন্তু কপার থেকে কপার 2+, বাঁদিকে কপার লিখেছি, ডান দিকে কপার 2 মাইনাস হচ্ছে। তো মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে অক্সিডেশন, সেই জন্য এভাবে লিখলে অক্সিডেশন পোটেনশিয়াল। যেভাবে খুশি লেখা যায় না, আমরা যখন লিখবো তখন কিন্তু আমরা বুঝে শুনেই লিখবো।
তো আমরা সাধারণত রিডাকশন পোটেনশিয়ালটা যেহেতু ইউজ করি, তাই রাইট হ্যান্ড সাইডে রিডাকশন পোটেনশিয়াল মাইনাস লেফট হ্যান্ড সাইডে রিডাকশন পোটেনশিয়ালই হচ্ছে ই সেল। ই সেল হচ্ছে রাইট রিডাকশন পোটেনশিয়াল মাইনাস লেফট রিডাকশন পোটেনশিয়াল। এটা করে যদি অক্সিডেশন পোটেনশিয়াল করিস তাহলে প্লাস করে দিতে হবে, একটা অক্সিডেশন একটা রিডাকশন পোটেনশিয়াল করলে। আর দুটোই রিডাকশন পোটেনশিয়াল বা দুটোই অক্সিডেশন পোটেনশিয়াল করলে রাইট মাইনাস লেফট করতে হবে। আমি পরেও তোকে বলে দিচ্ছি। তো সেলের যখন তুই পোটেনশিয়াল বের করবি, এই ভ্যালুটা সবসময় কিন্তু কি আসবে না, পজিটিভ আসবে। যদি পজিটিভ না আসে তাহলে কিন্তু সেলটা ফাংশন করবে না, সেলের কোনো কাজ হবে না, সেল কোনো ফাংশন করতে পারবে না যদি ওটা পজিটিভ না আসে। তো এটা গেল যে সেলকে রিপ্রেজেন্টেশন এবং সেলের যে ইএমএফ ভ্যালু সেটা। এখন সেলের ইএমএফ ভ্যালু বের করতে গেলে কথাটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা সেলের মধ্যে দুটো পার্ট আছে। আমি বলেছি যে একটা অ্যানোড পার্ট আছে, একটা কিন্তু ক্যাথোড পার্ট আছে। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, অ্যানোড এবং ক্যাথোড, এই পার্টগুলোকে বলে কি হাফ সেল। এটা একটা হাফ সেল। হাফ সেল অ্যানোডিক হাফ সেল হতে পারে, আবার ক্যাথোডিক হাফ সেল হতে পারে, ক্যাথোডিক হাফ সেল হতে পারে। তো প্রত্যেকটাই হচ্ছে হাফ সেল। এখন it is impossible to calculate the potential of half cell। একটা হাফ সেলের পোটেনশিয়াল বের করা অসম্ভব, কারণ হাফ সেলের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হবে না, ওটা তো অর্ধেক সেল। তো সেই জন্য অ্যানোড হাফ সেল বা ক্যাথোড হাফ সেল, সেই হাফ সেলের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কারেন্ট ফ্লো হওয়ার কোনো ব্যাপারই নেই। সার্কিট না কমপ্লিট হলে কখনোই কিন্তু কারেন্ট ফ্লো হয় না। তো হাফ সেল তার ক্ষেত্রে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হওয়ার ব্যাপার নেই। এবং অ্যানোডিক হাফ সেল যেটা বা ক্যাথোডিক হাফ সেল, সেটা যদি আলাদা করে যদি আমি তার পোটেনশিয়াল বের করতে চাই, মানে এটা হয়তো কপার রয়েছে, কপার 2+ রয়েছে, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এটা যদি বের করতে চাই তাহলে আমি কিন্তু বের করতে পারবো না, অসম্ভব ব্যাপার। তো সেই জন্য বলা হচ্ছে কি না, একটা হাফ সেলের পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল বের করা এটা কখনোই সম্ভব নয়, ইম্পসিবল। তো সেটা কি করতে হবে না, তাকে কি করতে হবে না, একটা ফুল সেল বানাতে হবে, একটা ড্যানিয়েল সেল বানাতে হবে, যে সেলের মধ্যে আমাকে একটা হাফ সেলের পোটেনশিয়াল কত বের করতে হবে। কিন্তু আমরা যদি এখানে একটা সেল বানিয়েছি, এটা ধর এদিকে জিঙ্ক ইলেকট্রোড আছে, এদিকে আমার কপার ইলেকট্রোড রয়েছে, এখানে ধর এই কাঁটাটা ধর একটা আমি মেজার করছি যে E0 অফ সেল ধর 1.1 ভোল্ট এরকম এখানটায় দেখাচ্ছে। E0 সেল 1.1 ভোল্ট দেখাচ্ছে। তো আমার কাছে পরিষ্কার বক্তব্য যে E0 সেল মানে কি, E0 সেল মানে হচ্ছে E0 রাইট মানে কি, কপার 2+ কপার মাইনাস E0 লেফট মানে কি, জিঙ্ক 2+ জিঙ্ক। তাহলে E0 সেল 1.1 আছে, কিন্তু এটাও আমি জানি না, মাইনাস এটাও জানি না, এই দুটো জিনিসই আমি জানি না। তাহলে সেলের পোটেনশিয়াল বের করে কি করে আলাদাভাবে হাফ সেলগুলোর আমি বের করতে পারি না, কারণ সেলের পোটেনশিয়াল হচ্ছে 1.1। এবারে কপার ইলেকট্রোডের পোটেনশিয়াল কত সেটাও জানি না, জিঙ্ক ইলেকট্রোডের পোটেনশিয়াল কত সেটাও জানি না। তাহলে তাদের ডিফারেন্সটা জানি, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালু জানি না। বাবা আর ছেলের বয়সের পার্থক্য 25 বছর, যদি এটা হয় বাবা ছেলের বয়সের পার্থক্য 25 বছর বলে যদি তোকে জিজ্ঞাসা করে যে বাবার বয়স কত ছেলের বয়স কত, তাহলে কি তুই বলতে পারবি? বলতে পারবি না, কারণ ওদের ডিফারেন্স যদি 25 বছর হয় তাহলে বাবার বয়স 50, ছেলের বয়স 25 হতে পারে, আবার বাবার বয়স 75 হতে পারে, ছেলের বয়স 50ও হতে পারে। তো মোটামুটি ভাবে অনেক এরকম পসিবল ভ্যালু হতে পারে, শুধু তাদের ডিফারেন্সটা 25 রেখে বাবার বয়স ছেলের বয়স বের করা যেতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়াল
তার সাথে মিলবে কি মিলবে না সেটা একটা ডাউটেবল কোশ্চেন। তো আমাদের কাছে সিম্পল এখানেও তাই, যে কপার ইলেকট্রোড এবং জিঙ্ক ইলেকট্রোডের পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বের করা যাবে, কারণ এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিলেই ভোল্ট মিটারে পোটেনশিয়াল, ভোল্ট মিটার তাতে পোটেনশিয়াল ডিফারেন্সটা দেখাবে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে তাতে যদি পোটেনশিয়াল ডিফারেন্স দেখায় তাহলে ইন্ডিভিজুয়াল তো পোটেনশিয়াল পাবো না, রাইট ইলেকট্রোড বা লেফট ইলেকট্রোডের পোটেনশিয়াল পাবো না, আমরা তাদের ডিফারেন্সটা পাবো। কিন্তু যেহেতু একটাও জানা নেই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে। কিন্তু ধরা যাক বাবার এবং ছেলের বয়সের পার্থক্য আমার জানা আছে, আর একটা যে কোনো ভ্যালু বলে দিয়েছে, বাবার বয়স হয়তো বলে দিল যে 40, তাহলে তার থেকে আমি 25 ডিফারেন্স করে আমি 25 পেয়ে গেলাম, 15 পেয়ে গেলাম। তো ওটা ছেলের বয়স 15, এটা বোঝা গেল। তো আমরা এইভাবেই বিষয়টা ভাবতে চাই যে অ্যাটলিস্ট একটারও জানতে হবে। জিঙ্কেরও ইলেকট্রোডের পোটেনশিয়াল জানি না, কপারের ইলেকট্রোডের পোটেনশিয়াল জানি না, কি করে আমি দুজনের ডিফারেন্স থেকে দুজনের পোটেনশিয়াল বের করবো? ইট ইজ ইম্পসিবল। তো এই কাজ করার জন্যে আমরা কি করতে পারি না, এই কাজ করার জন্যে একটা স্ট্যান্ডার্ড আরবিট্রারি হাফ সেল নিতে পারি, যার পোটেনশিয়ালটা ধরে নেওয়া হয়, যার পোটেনশিয়ালটা আমরা একটা অ্যাজিউম করে নেব। কারণ কেমিস্ট্রিতে সবসময় এটা হয়। এটা হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে আননোন, এর পোটেনশিয়াল হ্যাভ টু ডিটারমাইন, potential have to determine, এর পোটেনশিয়াল ডিটারমাইন করতে। ধর জিঙ্ক 2+ এরকম আছে, এর পোটেনশিয়াল আমরা বের করব। তো একে কার সাথে কানেক্ট করব না, একে একটা স্ট্যান্ডার্ড আরবিট্রারি হাফ সেল, যার E0 ভ্যালু জানা আছে, ধর তার E0 ভ্যালু ধর 0.00 ভোল্ট, এটা জানা আছে। তাহলে একজনের যদি জানা থাকে তাহলে অন্যটার বের করা যাবে, ডিফারেন্স থেকেই অবশ্যই বের করা যাবে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমাদের কাছে তার মানে একটা স্ট্যান্ডার্ড আরবিট্রারি হাফ সেল দরকার, যার বেসিসে আমি একটা ইলেকট্রোডে যদি পোটেনশিয়াল জানা না থাকে তাহলে সেটা বের করতে পারব। তো স্ট্যান্ডার্ড আরবিট্রারি হাফ সেল যখনই আমি করতে যাব, সেখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কি? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সেটা কি? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হচ্ছে এমন একটা ইলেকট্রোড যেখানে কিনা হাইড্রোজেন গ্যাস রয়েছে এবং সেই হাইড্রোজেন গ্যাস সেখানে পাঠানো হচ্ছে। একটা প্লাটিনামের ইলেকট্রোড রয়েছে, একটা প্লাটিনাম এখানে রয়েছে, একটা প্লাটিনাম রয়েছে। তো এই প্লাটিনাম ইলেকট্রোডটা প্লাটিনাম দিয়ে তৈরি। এখানে একটা গ্লাস টিউব রয়েছে, উপর থেকে নেমেছে, গ্লাস টিউব রয়েছে, এবং এখানে একটা অ্যাসিড রয়েছে, এই জায়গাটায় কিন্তু একটা অ্যাসিড রয়েছে। তো এই হচ্ছে সিস্টেম, এবং উপর থেকে গ্যাস, হাইড্রোজেন গ্যাস পাঠাতে হবে। তো হাইড্রোজেন গ্যাস আমরা কিভাবে পাঠাচ্ছি দেখ, যে এখানে 1 মোলার একটা H+ কনসেন্ট্রেশন রয়েছে, প্লাটিনাম ইলেকট্রোড রয়েছে, এইখান থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস আমরা এর মধ্যে পাঠাচ্ছি। এই হাইড্রোজেন গ্যাস সরাসরি এটা দিয়ে ঢুকছে এবং ঢুকে এইখান দিয়ে কন্টিনিউয়াসলি এই অংশটা দিয়ে বেরোতে থাকছে, এই অংশটা দিয়ে বেরোচ্ছে, এরকমটা তুই দেখছিস যে এই অংশটা দিয়ে কিন্তু হাইড্রোজেন গ্যাস, এইটা হচ্ছে হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তো এই যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা, এর যে রিয়াকশন সেটাকে আমরা এইভাবে লিখছি, H+ প্লাস ইলেকট্রন খেয়ে হাফ হাইড্রোজেন হচ্ছে। এবং এটার আমি যদি লেফট হ্যান্ড সাইডে যদি এই ইলেকট্রোডটাকে ইউজ করি, তাহলে আমরা এইভাবে লিখব, যে যেভাবে লেখা আছে, লেফট হ্যান্ড সাইডে প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন প্লাস অ্যাকোয়াস, তারপরে সল্ট ব্রিজ থাকবে। এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে লিখি তাহলে কিভাবে লিখবো? এইভাবে লিখবো,
এইচ প্লাস অ্যাকুয়াস হাইড্রোজেন গ্যাস প্লাটিনাম সলিড। তার মানে এটা অ্যানোড হিসাবে লিখলে এইভাবে লিখবো, আর ক্যাথোড হিসাবে লিখলে এইভাবে লিখবো। তো এইরকম একটা ইলেকট্রোড, যেটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটা দেখতে পাচ্ছিস, এটাকে কোনো একটা যার জানি না তার সাথে আমি কানেক্ট করে দেবো। দেখ যে এরকম একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, তাকে আমি কানেক্ট করে দিয়েছি কার সাথে, না একটা জিঙ্ক ইলেকট্রোডের সাথে কানেক্ট করে দিয়েছি। তো এখন এই ইলেকট্রোডের পোটেনশিয়ালটা আমার জানা আছে কি না 0.00 ভোল্ট, এটা ধরে নেওয়া হয়েছে। তো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল কাকে বলে, স্ট্যান্ডার্ড জিরো এইটা কাকে বলে না, when all ion concentration are 1 মোলার। এখানে তুই জিঙ্ক সালফেট নিয়েছিস, এটা 1 মোলার, এর মধ্যে যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডটাও কিন্তু 1 মোলার, সবই 1 মোলার যদি হয় তাহলে তাকে বলে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। যদি 1 মোলার হয়, এই মাথায় জিরো আছে, জিরো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা 1 মোলার। তো এখন হাইড্রোজেন ইলেকট্রোডটাকে জিঙ্ক ইলেকট্রোডের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পরে এইখানে একটা পোটেনশিয়াল ভ্যালু এসছে, এখানে একটা পোটেনশিয়াল ভ্যালু দেখাচ্ছে। তো সেই পোটেনশিয়াল ভ্যালু দেখাচ্ছে, ধরা যাক সেই ভ্যালুটা দেখাচ্ছে 0.76 ভোল্ট। কথাটা ভালো করে বুঝে নে। তো আমরা জানি রাইট ইলেকট্রোডের পোটেনশিয়াল মাইনাস লেফট ইলেকট্রোডের পোটেনশিয়াল। তো রাইট ইলেকট্রোডে কি আছে, এইচ প্লাস হাফ হাইড্রোজেন, আর লেফট ইলেকট্রোডে কি আছে না জিঙ্ক 2 প্লাস জিঙ্ক। কিন্তু রাইট ইলেকট্রোডের পোটেনশিয়াল কত, এই যে জিরো বসানো হয়ে গেছে। লেফট ইলেকট্রোডের পোটেনশিয়াল কত জানি না, আমি বের করে নিতে পারি। তো লেফট ইলেকট্রোডের পোটেনশিয়াল বের করে নিলাম, তাহলে মাইনাস 0.76 ভোল্ট। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ জিঙ্ক মাইনাস 0.76 ভোল্ট, বা এইভাবে লেখা হয় E0 জিঙ্ক 2 প্লাস জিঙ্ক ইকুয়ালস টু মাইনাস 0.76 ভোল্ট। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যখন একটা সেলের পোটেনশিয়াল সবসময় বের করতে পারি, কারণ এখানে একটা সেলের মধ্যে এরকম ধরনের একটা ভোল্ট মিটার ইউজ করে সেটা কি করা যেতে পারে না, সেটাকে একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স ইলেকট্রোড এর সাথে কানেক্ট করে দেওয়া যেতে পারে। তো সেটা করলে কি হবে না, জিঙ্ক সালফেট, জিঙ্কের যে পোটেনশিয়াল সেটা বেরিয়ে যাবে, এখানে বেরিয়ে গেল মাইনাস 0.76 ভোল্ট। মাইনাস সমেত, কিন্তু মাইনাসটাকে ধরতে হবে, মাইনাস 0.76 ভোল্ট। আবার আমরা কোনো কপার ইলেকট্রোডের পোটেনশিয়াল বের করছি, তখন কিন্তু দেখ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি আরেকবার বলছি। জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি পজিটিভ, জিঙ্ক আর হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ কে, জিঙ্ক ইজ মাচ মোর ইলেকট্রোপজিটিভ দ্যান হাইড্রোজেন। যে বেশি পজিটিভ হয়, মোর ইলেকট্রোপজিটিভ ইউজড অ্যাজ অ্যানোড। তাহলে বাঁ দিকে কি থাকে, অ্যানোড থাকে, ডান দিকে কি থাকে, ক্যাথোড থাকে। ভালো করে বুঝে নে, বেসিক ব্যাপার, ছোট ছোট জায়গা থেকে কোশ্চেন আসবে, খুব ছোট ছোট মাইনিউট জায়গা থেকে নিটে কোশ্চেন আসবে, তো সেই জন্য ব্যাপারগুলো পরিষ্কার হওয়া দরকার। তো তাহলে ডান দিকে আমাকে হাইড্রোজেন ইলেকট্রোড রাখতে হবে, বাঁ দিকে কিন্তু জিঙ্কের ইলেকট্রোড রাখতে হবে। ডান দিকে হাইড্রোজেন, বাঁ দিকে জিঙ্কের ইলেকট্রোড রাখতে হবে, কারণ যে বেশি পজিটিভ তাকে লেফটে রাখতে হয়, যে কম পজিটিভ তাকে রাইটে রাখতে হয়। তাহলে জিঙ্কের যখন ইলেকট্রোড পোটেনশিয়াল বের করব, তখন জিঙ্ক হবে অ্যানোড আর হাইড্রোজেন হবে ক্যাথোড। কিন্তু আমি এখন কি বের করছি না, আমি এখন কপার ইলেকট্রোডের পোটেনশিয়াল বের করতে চাই। তো কপার ইলেকট্রোডের পোটেনশিয়াল যদি বের করতে চাই, তাহলে ইলেকট্রোপজিটিভিটি সেটা কার বেশি
না কপারের চাইতে হাইড্রোজেনের বেশি, তাহলে হাইড্রোজেন তখন কিন্তু অ্যানোড হিসাবে ইউজ হবে, আর কপার হয়ে যাবে কি না কপার হয়ে যাবে ক্যাথোড। তো সেই জন্য হাইড্রোজেন ইলেকট্রোডটাকে বাঁ দিকে রাখতে হবে আর কপার ইলেকট্রোডটাকে ডান দিকে রাখতে হবে। এবারে দেখ ই সেল যখন তুই বের করতে যাচ্ছিস তখন রাইট মাইনাস লেফট, তো রাইট মাইনাস লেফট যদি তুই করিস তাহলে রাইট ইলেকট্রোড কি আছে এখন, রাইট ইলেকট্রোড হচ্ছে কি না রাইট ইলেকট্রোড হচ্ছে কপার 2+ কপার, আর লেফট ইলেকট্রোড কি না লেফট ইলেকট্রোড হচ্ছে এখন হাইড্রোজেন H+। রিডিউসড ফর্মে সবসময় লিখবি, প্রথমে প্লাস ইলেকট্রন খেয়ে যান ডান দিকে, এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে কি হবে না রাইট ইলেকট্রোড হচ্ছে 0.34, 0 মাইনাস 0 করলে সেটাই রাইট ইলেকট্রোডের পোটেনশিয়াল বেরিয়ে গেল, ওর থেকে 0 মাইনাস করলে তো 0.34ই থাকবে, এবং স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ কপার সেটা বেরিয়ে গেল 0.34। তো কপার 2+ কপার ইলেকট্রোডের পোটেনশিয়াল প্লাস 0.34 বেরোলো। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? এই ব্যাপারটা কি ক্লিয়ার তোদের কাছে? আমাকে বল যে কিভাবে আমি সিঙ্গেল ইলেকট্রোডে, হ্যাঁ স্যার, এই জিনিসটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেন হাইড্রোজেনটাকে একবার বাঁ দিকে রাখছি, কেন হাইড্রোজেনটাকে ডান দিকে রাখছি, এসব ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে, এবং কিভাবে তুই লিখছিস রিপ্রেজেন্টেশনটা দেখ। কপার 2+ প্রথমে লিখবি, তারপরে কপার লিখবি, এভাবে কখনো লিখবি না কপার 2+, এসব বইতে লেখা থাকলেও এভাবে লিখবি না, কারণ এটা মানে অন্য দাঁড়ায়, এটা মানে হচ্ছে -0.34 ভোল্ট হয়ে যাবে তখন, কারণ উল্টো রিয়াকশন তুই লিখছিস, কপার থেকে কপার 2+, কিন্তু এখানে কপার 2+ থেকে কপার এইটা লিখতে হবে তোকে। সেলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, অক্সিডেশন রিডাকশন হচ্ছে, এটা বাদ দে। সেলের মধ্যে অ্যানোডে হবে অক্সিডেশন, ক্যাথোডে হবে রিডাকশন, কিন্তু সব রিয়াকশনই তোকে লিখতে হবে রিডিউসড ফর্মেই তোকে রিয়াকশনটা লিখতে হবে, এটা মাথায় রাখিস। তো এভাবে যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল আমরা বের করতে পারি। তো এভাবে যখন অনেক পোটেনশিয়াল বের করলাম তখন তাদেরকে এরকম যদি পরপর সাজাই তাহলে কি হবে না এইগুলোকে পরপর সাজালে দেখ এইখানে আছে হাইড্রোজেন, তার ভ্যালু হচ্ছে 0, পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 0। তার উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই ইলেকট্রন খেয়ে, দেখ ইলেকট্রন খাচ্ছে, অ্যাড করে হলে লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে কথাটা ভালো করে শোন, লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি না অক্সিডাইজড ফর্ম, এদিকে লেফটে আছে, আর রাইটে যেগুলো আছে সেগুলোকে বলে রিডিউসড ফর্ম, অক্সিডাইজড ফর্ম আর রিডিউসড ফর্ম। তো যদি E0 ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় তাহলে রিডিউসড ফর্ম, এটাকে বলে রিডিউসড ফর্ম, রাইট হ্যান্ড সাইডে ভালো করে দেখ, রিডিউসড ফর্ম ইজ মোর স্টেবল দ্যান হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের চাইতে রিডিউসড ফর্ম মোর স্টেবল। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর আমি কি বলতে চাইছি। ধর এখান থেকে একটা এক্সাম্পল নে, কপার হচ্ছে রিডিউসড ফর্ম, আর এখানে কি আছে না হাইড্রোজেন, তা হাইড্রোজেনের চাইতে কপার কিন্তু বেশি স্টেবল, সেই জন্য কপারে কখনো অ্যাসিড দিলে হাইড্রোজেন লিবারেট করে না, কারণ হাইড্রোজেনের চাইতে তো কপার বেশি স্টেবল। সিলভার বেশি স্টেবল, হাইড্রোজেন পেরক্সাইড বেশি স্টেবল। যত ডান দিকে আছে সব যাদের ভ্যালু 0 চাইতে বেশি সব কিন্তু বেশি স্টেবল, হাইড্রোজেনের চাইতে বেশি স্টেবল। এবারে দেখ যত 0 চাইতে কম ভ্যালু আছে, যে হাইড্রোজেনের নিচে, এগুলো হচ্ছে অক্সিডাইজড ফর্ম, আর এটা হচ্ছে রিডিউসড ফর্ম। এদের ভ্যালু সব নেগেটিভ, এই ভ্যালুগুলো প্রত্যেকটা দেখ নেগেটিভ ভ্যালু এসছে, এদের প্রত্যেকটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, এই দেখ 0.13 সব নেগেটিভ ভ্যালু, এরকম করতে করতে বেড়েছে। তো এদের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস ইজ মোর স্টেবল দ্যান রিডিউসড ফর্ম অফ দ্য স্পিসিস, মানে এই লেড বা টিন বা নিকেল বা আয়রন বা ক্রোমিয়াম এদের চাইতে কিন্তু হাইড্রোজেন বেশি স্টেবল,
এদের চাইতে হাইড্রোজেনের স্টেবিলিটি বেশি। এখন এটা জেনে কি হবে? তোর জেনে লাভ আছে, আমি তোকে বলছি, বিষয়টা তুই ভালো করে শোন, কারণ এখানে অনেকটা জটিলতা আছে। যেভাবে বইতে লেখা আছে ঠিক ওরকম বিষয়টা নয়। এই নেগেটিভ পজিটিভ এইসব ভ্যালু দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। বেসিক জায়গাটা তোকে বুঝতে হবে, ধরতে হবে। আমি তোকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কোশ্চেনও দেখাচ্ছি, নিচের একটা কোশ্চেনও দেখাচ্ছি, কিরকম কোশ্চেন দিয়েছে সেটাও দেখাচ্ছি, যাতে করে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। আমি তোকে একটা বিষয় প্রথমে বলছি, সেটা তুই ভালো করে আমার শোন। সেটা হচ্ছে যে এটা যে কোনো সময় তুই বুঝতে পারছিস যে কি না, ফ্লুরিন ফ্লুরিন হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। কেন কেন না, ফ্লুরিনের যখন ইলেকট্রন সে খাচ্ছে, তখন পোটেনশিয়ালের ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে ওই প্রসেসটা সব থেকে ভালো হবে। কথাটা আবার ভালো করে শোন। যে কোনো প্রসেসের পোটেনশিয়াল ভ্যালুটা যদি পজিটিভ হয়, মানে হচ্ছে কি না, E0 ভ্যালু পজিটিভ। আমি সবসময় বলেছি যে E0 পজিটিভ মানে হচ্ছে কি স্পন্টেনিয়াস, ভালো, সেই প্রসেসটা কিন্তু হতে চায়। E0 নেগেটিভ ভ্যালু হলে মানে সেটা হতে চায় না, সেটা তুলনামূলকভাবে লেস স্পন্টেনিয়াস। এবারে দেখ যে ফ্লুরিন থেকে দুটো ইলেকট্রন খেয়ে F মাইনাস হচ্ছে, তো তার মানে ফ্লুরিন ইলেকট্রন খেতে চায়। কারা ইলেকট্রন খেতে চায় না, যারা ভালো অক্সিডাইজিং এজেন্ট তারাই ইলেকট্রন খেতে চায়। তো এটা কোথা থেকে বোঝা যাচ্ছে না, এই পোটেনশিয়াল ভ্যালুটা থেকে বোঝা যাচ্ছে। 2.87 এই প্রসেসটার জন্য ভ্যালুটা হচ্ছে এটা। এবারে তোকে যদি এরকম ভাবে জিজ্ঞাসা করে যে F মাইনাস সেটা কি ভালো অক্সিডাইজিং এজেন্ট নাকি রিডিউসিং এজেন্ট, এবারে তুই কিভাবে বলবি আমার কথাটা বোঝ। F মাইনাস সে ভালো অক্সিডাইজিং এজেন্ট নাকি রিডিউসিং এজেন্ট, এবার আমি তোকে বলছি, ব্যাপারটা বোঝ। সেটা হচ্ছে কি না, F মাইনাস যদি এখন তুই ভাবিস যে F মাইনাস সে কিন্তু উল্টো দিকে যাচ্ছে, মানে কি F2 প্লাস 2E, তাহলে ভালো, এটা কি হবে, রিডিউসিং এজেন্ট হবে, যে যত ভালো এটা করতে পারবে। কিন্তু যেই উল্টো দিকে রিয়াকশনটা লিখবি তখন এই E0 ভ্যালুটা তোকে কি লিখতে হবে না, -2.87, এই ভ্যালুটা কিন্তু -2.87 লিখতে হবে। কতটা বোঝ যে যদি তোকে বলে যে F মাইনাস, আমাদের যেটা এমনি বোর্ডের কোশ্চেন দেয় তাতে এই বাঁ দিকের গুলো দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞাসা করে যে কে ভালো অক্সিডাইজিং এজেন্ট, তোর ভ্যালুটা বেশি পজিটিভ দেখলেই ভালো অক্সিডাইজিং এজেন্ট বলে দিস, নেগেটিভ দেখলে রিডিউসিং এজেন্ট বলে দিস, কিছু ঝামেলা হয় না। কিন্তু এখানে ডান দিক বাঁ দিক গুলিয়ে মিলিয়ে একাকার করে দেয়। আমি তোকে বলছি ভালো করে তুই আমার বেসিক জায়গাটা বোঝার চেষ্টা কর, কোনো অসুবিধা হলে আমাকে আবার বলবি, আই ক্যান রিপিট। প্রথম কথা হচ্ছে যে ফ্লুরিন কেন ভালো অক্সিডাইজিং এজেন্ট না, ফ্লুরিন দুটো ইলেকট্রন খেয়ে মাইনাস হচ্ছে এবং পোটেনশিয়াল ভ্যালুটা পজিটিভ। এবারে তোকে বলছে যে F মাইনাস সে কি ভালো অক্সিডাইজিং এজেন্ট না ভালো রিডিউসিং এজেন্ট না কি। আচ্ছা, প্রথমে আমি ভাবলাম যে F মাইনাস কি রিডিউসিং এজেন্ট, তাহলে F মাইনাস যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে সে কি হবে না, F মাইনাস যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে সে ইলেকট্রন ছাড়বে। তো সে যদি ইলেকট্রন ছাড়ে তাহলে সে কি হবে না, সে F মাইনাস ইলেকট্রন ছাড়লে যে প্রসেসটা হবে তাতে কিন্তু উল্টো প্রসেস, মানে F মাইনাস এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে গেলে কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে গেলে পোটেনশিয়াল ভ্যালুটা উল্টে যাবে, মানে -2.87। তো যদি ফ্লুরিন মাইনাস কখনো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে, F মাইনাস যদি রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে তাহলে সেটা উইকেস্ট রিডিউসিং এজেন্ট হবে। কেন না, F মাইনাস এই কারণেই উইকেস্ট রিডিউসিং এজেন্ট হবে, তার ইলেকট্রন দিলে
যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসছে। নেগেটিভ পোটেনশিয়াল কখনো পছন্দ করবে না। সেই জন্য ফ্লুরিন সে ভালো অক্সিডাইজিং এজেন্ট মানেই হচ্ছে এফ মাইনাস একটা বাজে রিডিউসিং এজেন্ট। ফ্লুরিন যদি ভালো অক্সিডাইজিং এজেন্ট হয়, তার যে ডান দিকের যে কাউন্টার পার্টটা থাকে সে সবসময় উইকার রিডিউসিং এজেন্ট হবে, কারণ তার ভ্যালুটা মাইনাস হয়ে গেল। পরিষ্কার? এবারে দেখ, আমি তোকে এবারে দেখাচ্ছি যে লিথিয়াম লিথিয়াম প্লাস ইলেকট্রন খেয়ে লিথিয়াম হচ্ছে। তো এই প্রসেসটা লিথিয়াম প্লাস এ কি ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে? হবে কি হবে না? লিথিয়াম প্লাস তার মানে ইলেকট্রন খেতে হবে। লিথিয়াম প্লাস যদি ইলেকট্রন খেতে চায় তাহলে লিথিয়াম হবে, কিন্তু তার পোটেনশিয়াল ভ্যালুটা কত? দেখ, -3.05। তাহলে -3.05 যদি হয়, তাহলে লিথিয়াম প্লাস কি ইলেকট্রন খেতে চায় কি চায় না? মাইনাস ভ্যালু হলে আমি বলেছি যে সেটা হতে চায় না, মাইনাস মানে সেটা হওয়ার ইচ্ছা নেই। তো লিথিয়াম প্লাস কি ইলেকট্রন খাবে? ইলেকট্রন খাবে না। লিথিয়াম প্লাসের ইলেকট্রন খাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ তার ভ্যালুটা নেগেটিভ। তাহলে লিথিয়াম উল্টো দিকে দেখ, লিথিয়াম থেকে আমি ধরে নিলাম যে লিথিয়াম প্লাস হচ্ছে প্লাস ইলেকট্রন, মানে লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এইটা কি দেখাচ্ছে না? রিডিউসিং এজেন্ট দেখাচ্ছে, রিডিউসিং এজেন্ট দেখাচ্ছে। তো লিথিয়াম কি ভালো রিডিউসিং এজেন্ট? এর E0 ভ্যালুটা কি হবে না? E0 ভ্যালুটা হবে +3.05। এবারে দেখ, লিথিয়াম যখন ইলেকট্রন ছাড়ছে সেই ব্যাপারটা কিন্তু E0 ভ্যালুটা কি না? E0 ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তাহলে লিথিয়াম কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে, মানে এই দিক থেকে এই দিকে যেতে চাইবে, এই দিক থেকে এদিকে যেতে চাইবে, কারণ তার কিন্তু ভ্যালুটা এখানে নেগেটিভ আছে। উল্টো দিকে গেলে এই ভ্যালুটাই হয়ে যাবে কি? +3.05। তাহলে একটা জেনারেল ব্যাপার তুই বুঝে রাখ যে যত ইলেকট্রন খাওয়া, ধর একটা এ বলে একটা আছে যে ইলেকট্রন খাচ্ছে, এইটা যদি এ মাইনাস এরকম হচ্ছে, এটার যত পজিটিভ হবে, যত পজিটিভ ভ্যালু হবে, তত ভালো কি হবে না? অক্সিডাইজিং এজেন্ট হবে। কিন্তু ধর এ প্লাস ইলেকট্রন খাচ্ছে, এ মাইনাস হচ্ছে, যত এটা নেগেটিভ ভ্যালু হবে তখন এই এ মাইনাসটা যেটা, এটা ভালো রিডিউসিং এজেন্ট হবে। যত ভ্যালুটা সোজাসুজি ভ্যালুটা রিডিউসড ফর্মে ভ্যালুটা পজিটিভ আসবে, তত কি হবে না? সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। কিন্তু যত নেগেটিভের দিকে ভ্যালু আসবে সে তত ভালো, উল্টো দিকেরটা তত ভালো রিডিউসিং এজেন্ট হবে। এই কথা বুঝেছিস না বুঝিসনি? আমাকে এটা বল। এই ব্যাপারটা বুঝতে পেরেছিস কি অক্সিডাইজিং রিডিউসিং এজেন্টের ব্যাপারটা বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বুঝেছিস? আচ্ছা, আমি তোকে এখানে অনেক ভ্যালু দেয়া থাকে, অনেক ভ্যালু দেয়া থাকে। যত তুই ভ্যালুগুলো উপরের দিকে তুই যাবি তত ভ্যালুগুলো পজিটিভ। এই ভ্যালুগুলো পজিটিভ। আবারও আমি তোকে বলছি, কথাটা আমার ভালো করে শোন, আর একবার তুই শোন, কারণ এখান থেকে কোশ্চেন মাস্ট, কোশ্চেন না আসলেই আমি অবাক হব। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি না, ফ্লুরিন সে দুটো ইলেকট্রন খেয়ে কি হবে না? এফ মাইনাস হচ্ছে। এই E0 ভ্যালুটা কি? নেগেটিভ। মানে এই প্রসেসটা কি? স্পন্টেনিয়াস, মানে লেফট টু রাইটের দিকে যাবে। লেফট টু রাইটের দিকে যাবে মানে কি? ফ্লুরিন ইলেকট্রন খাবে। ফ্লুরিন ইলেকট্রন খাবে মানে কি?
ফ্লুরিন নিজে রিডিউসড হচ্ছে, মানে ফ্লুরিন অক্সিডাইজিং এজেন্ট। এবারে তুই চিন্তা কর, তাহলে লেফট থেকে রাইটের দিকে যাবে মানে রাইট থেকে লেফটের দিকে আসবে না। উল্টো দিকেরটা একদিকে যদি স্পন্টেনিয়াস হয় আর একদিকে স্পন্টেনিয়াস হতেই পারে না। কারণ যদি কেউ ভাবে যে এফ মাইনাস থেকে এফ টুটাও হবে, তাহলে তার E0 ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশন উল্টো দিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা করতে চায় না। এটা করতে চায় না মানে কি, ফ্লুরিন ইলেকট্রন এফ মাইনাস ইলেকট্রন ছাড়তে চায় না, মানে ফ্লুরিন কি হবে, ইলেকট্রন দিতে চায় না। মানে কি না, এফ মাইনাস কি হবে না, উইক রিডিউসিং এজেন্ট। যে ইলেকট্রন দেয় সে সবসময় ভালো রিডিউসিং এজেন্ট হয়, যে ইলেকট্রন দেয় সে ভালো রিডিউসিং এজেন্ট হয়, কিন্তু এফ মাইনাস ইলেকট্রন দিতে চায় না। তাই বাঁদিকে যদি কেউ অক্সিডাইজিং এজেন্ট হয়, কোনো জিনিস যদি বাঁদিকে যে আছে সে যদি অক্সিডাইজিং এজেন্ট হয়, তাহলে তার ডান দিকে যে আছে সে হবে উইকেস্ট রিডিউসিং এজেন্ট। বাঁদিকে যদি কেউ ভালো অক্সিডাইজিং এজেন্ট হয়, আবারও বলছি, বাঁদিকে যদি কেউ এ থেকে এ ইলেকট্রন খেয়ে এ মাইনাস হয়েছে, এ যদি ভালো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয়, তাহলে ডান দিকে হবে কি না, উইক রিডিউসিং এজেন্ট সবসময়। কিন্তু ধর বি প্লাস প্লাস ইলেকট্রন খেয়ে বি হয়েছে, মানে এ যদি ইলেকট্রনকে এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি, বি ইলেকট্রন খেতে চায় না, মানে কি না, এ যদি ইলেকট্রন খেতে না চায় তাহলে উইক অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এদিক থেকে এদিকে হতে চাইবে, মানে বি ইলেকট্রন ছাড়তে চাইবে, কারণ তখন E0 ভ্যালুটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে তখন এ হবে কি না, স্ট্রং রিডিউসিং এজেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের করসপন্ডিং যেটা ডান দিকে থাকে সে হয় উইক রিডিউসিং এজেন্ট, আর উইক অক্সিডাইজিং এজেন্টের ডান দিকে যে থাকে সে হয় স্ট্রং রিডিউসিং এজেন্ট। এই ব্যাপারটা বোঝার চেষ্টা কর, E0 ভ্যালু প্লাস মাইনাস অনুযায়ী ব্যাপারটা ঠিক হয়। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? এটাই কিন্তু এখানে মেন জিনিস, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিনা তোকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা এখানে তোর জানার দরকার আছে। তো আমি তোকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখ, যদি তুই কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবি। এখানে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, তুই ভালো করে এই প্রশ্নটা দেখ, দেখে আমাকে এটার উত্তর বল। এটা তুই দেখ, দেখে তুই এটার অ্যান্সার আমাকে বল যে কি হবে। এটা নিটের কোশ্চেন, এটা নিটের কোশ্চেন, 2018 কোশ্চেন। এটা বলতে পারলে বুঝবো যে বুঝতে পেরেছিস। স্যার এইটা হবে, এটা হবে বলছিস তো? আচ্ছা দেখ, আমি তোকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি ভ্যালুগুলো কিরকম আছে না। ফ্লুরিনের ভ্যালু সব থেকে বেশি আছে, তারপরে এটা আছে, তারপরে এটা আছে, তারপরে এটা আছে।
তো তার মানে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে যদি তুই করিস তাহলে ফ্লুরিন সব থেকে আগে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আমি বলেছি যে যে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট তার ডান দিকে যে থাকবে সে হবে কি না উইকেস্ট রিডিউসিং এজেন্ট, তার ডান দিকে উইকেস্ট রিডিউসিং এজেন্ট। তাহলে এইভাবে যদি তুই যাস তাহলে উইকেস্ট যে অক্সিডাইজিং এজেন্ট তার থেকে কিন্তু তুই স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট পাবি। সিম্পল ব্যাপার। এখানে ফ্লুরিনের ভ্যালুটা +2.85 হয়েছে, তো যত বেশি পজিটিভ হয় তত কি হয় না ততই সে ভালো অক্সিডাইজিং এজেন্ট হয়। তাই ফ্লুরিন কিন্তু সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট, এটা ঘটনা। এবারে কে ভালো রিডিউসিং এজেন্ট তোকে বুঝতে গেলে কি করতে হবে না ভ্যালুগুলো উল্টো দিকে করে লিখতে হবে। মানে কি না -2.85 -1.36 -1.06 -0.53 উল্টো করে লিখবি। আমি বলেছি পজিটিভ হওয়াটা ভালো, নেগেটিভ হওয়া ভালো নয়। যে কোনো উল্টো করে লিখলে যে ভালো হবে সেই ভালো রিডিউসিং এজেন্ট হবে। তো উল্টো করে লেখার পরে এখানে দেখতে পাচ্ছি যে সবই নেগেটিভ আসছে, কিন্তু নেগেটিভের মধ্যে সব থেকে কম নেগেটিভটা কোনটা, মানে পজিটিভের কাছাকাছি বা কম নেগেটিভ কোনটা, সেটা হচ্ছে এই আয়োডিনেরটাই হচ্ছে। সেই জন্য আয়োডিন তবু এদিক থেকে এদিকে কিছুটা হলেও যেতে পারে, কিন্তু অন্যগুলো হবে না। যেটা তুই বলেছিস একদম ঠিকই বলেছিস যে ফ্লুরিন এবং I- এটাই হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট যেটা স্ট্রংগেস্ট সেটাই I- হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। বেসিক ব্যাপার, খুব ইজি, যা খুব ইজিলি বোঝার চেষ্টা কর। যে ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে স্ট্রংগেস্ট, তার করসপন্ডিং যে আয়নটা হবে সে কিন্তু উইকেস্ট রিডিউসিং এজেন্ট হবে। কিন্তু উইকেস্ট যে অক্সিডাইজিং এজেন্ট হবে তার করসপন্ডিং আয়নটা কিন্তু স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট হবে। আমি এখানে এই জিনিসটা কিন্তু দেখিয়েছি ভালোভাবে। এইখানে দুটো আমি এই জন্যে এই দুটো জিনিস দিয়েছি, এইটা আর এইটা, যে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট উইকেস্ট রিডিউসিং এজেন্ট ডান দিকে, আর এরপরে লিখেছি এইটা যে উইকেস্ট অক্সিডাইজিং এজেন্ট তার থেকে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। এটা কিন্তু তুই সবসময় খেয়াল রাখবি, মনে রাখবি, এবং এটা খুবই খুবই দরকারি, ভীষণ ভীষণ দরকারি। তো এই ব্যাপারটা কিন্তু থেকে কোশ্চেন আসে সবসময়। আমি একটা কোশ্চেন দিয়েছি, আরও আমি প্র্যাকটিস পেপারের মধ্যে আরও অনেক কোশ্চেন দিয়ে দেবো, তো সেগুলো অসুবিধা নেই। তো তাহলে আমি এখানে একটা এক্সাম্পল তোকে বললাম। এবারে শোন কথাটা, সেটা হচ্ছে কি না সেলের যে ইএমএফ সেটা দুটো হাফ সেলের অক্সিডেশন এবং রিডাকশন পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল দুটোরই দিয়ে বের করা হয়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যখন সেলের পোটেনশিয়াল বের করতে যাব তখন আমরা একটা করতে পারি অক্সিডেশন পোটেনশিয়াল অফ অ্যানোড, রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, এটা করতে পারি। কারণ এটা অক্সিডেশন পোটেনশিয়াল অফ অ্যানোড আর রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল নেব আর অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল নেব। এই দুটোকে অ্যাড করলেও কিন্তু ই সেল বেরোবে। কিংবা আমি কি করতে পারি না রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, এটা ভুল করে লেখা হয়েছে, রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড, মানে অ্যানোড মাইনাস ক্যাথোড। তুই এই ফর্মুলাটাই ভালো করে মনে রাখ। এবারে আমি তোকে বলছি, নিটের কোশ্চেন দেখলেই তুই বুঝতে পারবি যে তোকে অনেক সময়তেই অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে দেবে, যে E0 অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দিয়ে দেবে। তুই সেটাকে কি করবি না আগে একটা এটাকে কি করবি না মাইনাস অফ E0 রিডাকশন পোটেনশিয়াল করে নিবি। আগে একটা মাইনাস বসিয়ে ওখান থেকে মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল এটা করে নিবি। মাইনাস না যদি করিস তাহলে কিন্তু তোর ফর্মুলা বা নানস্ট ইকুয়েশনে গন্ডগোল চলে আসবে। নানস্ট ইকুয়েশন আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি, নানস্ট ইকুয়েশনে প্রবলেম চলে আসবে, তো সেটা করবি না, আমি অঙ্ক করেও দেখাচ্ছি। তো
তো সেটা সবসময় তুই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাই ইউজ করার চেষ্টা করবি। আমি তোকে একটা সিম্পল প্রবলেম দেখাচ্ছি, তুই এটা চেষ্টা করবি, এটা দিয়ে অনেক কিছু তুই বুঝতে পেরে যাবি যে কি কি ব্যাপার, কি কি কোথায় কি কি হয় না হয়, তুই সবকিছু বুঝতে পেরে যাবি। আমি তোকে সেটা আমি পাঠিয়েও দেবো। এটা সেটা হচ্ছে স্টুডেন্ট কনস্ট্রাক্ট ভোল্টেজ সেল বাই সিলভার ওয়্যার ইমার্সিন 1 মোলার সিলভার নাইট্রেট, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়্যার 1 মোলার অ্যালুমিনিয়াম নাইট্রেট। তো এখানে সিলভারও আছে, অ্যালুমিনিয়ামও আছে। তো আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তাতেই কিন্তু তোর সবকিছু বোঝা হয়ে যাবে। তোকে আইডেন্টিফাই করতে হবে কে অ্যানোড কে ক্যাথোড, নেট আয়নিক ইকুয়েশন লিখতে হবে, ই সেল ক্যালকুলেট করতে হবে, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে সেটা বলতে হবে, আর ডাইরেকশন অফ আয়নের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সল্ট ব্রিজে সেটা বলতে হবে, কোন আয়নের কোন দিকে মুভ হচ্ছে, আর কি না কোন ইলেকট্রোডটা মোটা হয়ে যাবে লার্জার হয়ে যাবে, কোন ইলেকট্রোডটা স্মলার হয়ে যাবে। এইটা হচ্ছে কি না বেসিক কোশ্চেন। এখন ই সেল বের করতে গেলে তো ইন্ডিভিজুয়াল সেলের পোটেনশিয়াল ইলেকট্রোডের পোটেনশিয়াল দরকার। আমি সেটা এখানে লিখে দিয়েছি যে সিলভার প্লাসের পোটেনশিয়াল হচ্ছে প্লাস 0.80 ভোল্ট, আর এর অ্যালুমিনিয়াম 3 প্লাসের পোটেনশিয়াল হচ্ছে মাইনাস 1.66 ভোল্ট। আমি তোকে একটা দেখিয়ে দিচ্ছি, ধর সিলভার অ্যালুমিনিয়াম, এবার কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। তুই সিম্পল ইজি ওয়েতে যা, যে অ্যানোড ক্যাথোড ঠিক করতে গেলেই তোকে জানতে হবে যে কে ইলেকট্রো পজিটিভ কে ইলেকট্রো নেগেটিভ। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সিলভার অনেক নিচে আছে, তো সিলভারটাই হবে ক্যাথোড, অ্যালুমিনিয়ামটা হবে অ্যানোড। এবারে তোকে ই সেল যদি বের করতে হয় ই রাইট মাইনাস ই লেফট, ই রাইট মাইনাস ই লেফট যদি তুই করিস তাহলে রাইট ইলেকট্রোড কি হবে না, সবসময় ক্যাথোডটা রাইটে থাকে অ্যানোডটা লেফটে থাকে। সব বেসিক কোশ্চেনের উত্তর এই প্রশ্নটার মধ্যে রয়েছে। এটা যদি তুই সলভ করিস তাহলে সবই হয়ে যাবে। 0.80 মাইনাস কি না মাইনাস 1.66, তো এটা প্লাস 0.80 প্লাস 1.66, এইটা করলেই কিন্তু E0 সেল তুই পেয়ে যাবি। তো তারপরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হবে, অ্যানোডটা সবসময় পাতলা হয়ে যায়, ক্যাথোডটা সবসময় মোটা হয়, ইচ অ্যান্ড এভরিথিং প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। ইভেন আয়নিক ইকুয়েশন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আয়নিক ইকুয়েশনটা কিভাবে লিখতে হয় দেখ, আমরা অ্যানোডে কি হয়, অ্যানোড রিয়াকশন লিখছি। দেখ আমি অন্য কালার ইউজ করছি যাতে মিশে না যায়। অ্যানোডে কি রিয়াকশন, অ্যানোডে হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে কিন্তু অ্যানোডে অক্সিডেশন হয়, অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 ইলেকট্রন। এবারে ক্যাথোডে কি হচ্ছে না সিলভার প্লাস প্লাস ইলেকট্রন, তাহলে সিলভার হচ্ছে। কিন্তু এভাবে লিখলে হবে না, তোকে কি করতে হবে না এখানে কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হবে, কারণ এখানে একটাই 3টে ইলেকট্রন দিচ্ছে, তাহলে 3 এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হবে। তাহলে আয়নিক ইকুয়েশন যদি লিখিস তাহলে অ্যালুমিনিয়াম প্লাস 3Ag প্লাস ইলেকট্রন বাদ হয়ে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম প্লাস 3 প্লাস 3 সিলভার। তো সবসময় ইলেকট্রন নাম্বারটা কিন্তু এমন ভাবে তোকে লিখতে হবে যে ইলেকট্রন নাম্বারটা যেন দুদিকে স্ট্রাইক আউট হয়ে যায়, বাদ হয়ে যায়, তবেই কিন্তু তুই করতে পারবি, অঙ্ক ঠিক হবে, নাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। এখানে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন আসছে এখন বেশি, তো ইলেকট্রোকেমিস্ট্রি সেই জন্য আমরা সলিড স্টেট করাবার পরে ইলেকট্রোকেমিস্ট্রিতে চলে এসেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা কাজ করছি যে একটা এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি, একটা সেলের মধ্যে একটা এক্সটার্নাল এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স। সেই এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্সে দেখ যদি 1.1 চাইতে কম হয়, এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স যদি 1.1, এই সেলটাতে কত না E0 সেল হচ্ছে 1.1 ভোল্ট। এই সেলটা কপার যেটা ড্যানিয়েল সেল যেটা তার E0 সেল কত 1.1। তো এর চাইতে কম এক্সটার্নাল পোটেনশিয়াল দেওয়া হয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। কম দিলে রিয়াকশন ইফ এক্সটার্নাল অপোজিট পোটেনশিয়াল ইজ লেস দ্যান দ্য সেট পোটেনশিয়াল। সেল পোটেনশিয়ালের চাইতে যদি এক্সটার্নাল একটা পোটেনশিয়াল দেয়া যায়
এবং সেটা যদি কম হয় লেস হয়, তাহলে রিয়াকশন যেমন চলছিল তেমনই চলবে, রিয়াকশন কন্টিনিউ করতে থাকবে, যেমন হচ্ছিল তেমনই হবে, সেখানে কোনো প্রবলেমের কিছু নেই। এক্সটার্নাল অপোজিট পোটেনশিয়াল দিলে ওটার কোনো চেঞ্জ হবে না। এবারে দেখ যে যদি আমরা এক্সটার্নাল পোটেনশিয়ালটা যদি ওর ইকুয়াল হয়ে যায়, এক্সটার্নাল পোটেনশিয়াল ইফ এক্সটার্নাল পোটেনশিয়াল ইজ ইকুয়াল, কোশ্চেন দেয় কিন্তু এখান থেকে, তো ইকুয়াল টু দ্য সেল পোটেনশিয়াল যদি হয়, তাহলে রিয়াকশন কিন্তু বন্ধ হয়ে যাবে, রিয়াকশন স্টপস অল টুগেদার, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স আর ইন্টারনাল পোটেনশিয়াল ডিফারেন্স এক হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স থাকবে না, এবং নো কারেন্ট ফ্লো, এইসব জায়গায় কিন্তু কোনো রকমের কোনো কারেন্ট ফ্লো, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যেরকম ইলেকট্রনের ফ্লো হতো, অ্যানোড টু ক্যাথোড এরকম ইলেকট্রনের ফ্লো হতো, সেসব কিন্তু সব বন্ধ হয়ে যাবে, সেসব কিচ্ছু হবে না, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কিন্তু কোনো ইলেকট্রনের ফ্লো হবে না, রিয়াকশন বন্ধ হয়ে যাবে, রিয়াকশন স্টপস অল টুগেদার, রিয়াকশন স্টপ হয়ে যাবে। দ্বিতীয় কথা, 3 নম্বর কথা হচ্ছে যে যদি এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্সটা 1.1 ভোল্টের চাইতে বেশি হয় তখন কি হবে, তখন কিন্তু ওটা আর সেল হিসাবে অ্যাক্ট করবে না। ইফ দ্য এক্সটার্নাল অপোজিং পোটেনশিয়াল ইজ গ্রেটার দ্যান E0 সেল রানস অ্যাজ ইলেকট্রোলাইটিক সেল হিসাবে কাজ করতে থাকবে, তখন ইলেকট্রোকেমিক্যাল সেল হিসাবে কাজ করবে না, এবং রিভার্স রিয়াকশন অকার, ওই সেলের যে রিয়াকশন হওয়ার কথা তার উল্টো রিয়াকশন হবে, উল্টো রিয়াকশন হলে কখনোই সেখানে কারেন্ট ফ্লো হবে না, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের ফ্লো হয়। তো ইলেকট্রোলাইটিক সেল হিসাবে কাজ করা মানে কি কাজ করা সেটা আমরা পরে আসছি, ইলেকট্রোলাইটিক সেল সেটা আমাদের রয়েছে সিলেবাস, ইলেকট্রোলাইটিক সেল। তো রিভার্স রিয়াকশন অকার হতে শুরু করে দেবে, মানে অ্যানোডে অক্সিডেশন ক্যাথোডে রিডাকশন যেরকম হচ্ছিল সেরকম হবে না, উল্টোটা হবে, ক্যাথোডে অক্সিডেশন অ্যানোডে রিডাকশন এরকম টাইপের হতে শুরু করে দেবে, যদি এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স যদি 1.1 ভোল্টের চাইতে যদি আমি বেশি রাখি। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো কয়েকটা তোকে জেনে রাখতে হবে। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, খুবই ইম্পর্টেন্ট আমাদের নিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে নান্সড ইকুয়েশন। এখন এই নান্সড ইকুয়েশন এটা কি না, আমরা যখনই একটা সেলকে কনস্ট্রাক্ট করি, আমরা যখনই একটা সেল কনস্ট্রাকশন করি, তখন সেটা স্ট্যান্ডার্ড স্টেটেই কিন্তু সেলটাকে নেওয়া হয়। স্ট্যান্ডার্ড স্টেট মানে কি, স্ট্যান্ডার্ড স্টেট মানে আমরা এরকম ভাবে লিখছি যে জিঙ্ক 2+, এইটা হচ্ছে 1 মোলার, কপার 2+, 1 মোলার কপার, এরকম ভাবে লিখে দিলাম। কিন্তু যদি কেউ এরকম ভাবে লেখে একটা সেল জিঙ্ক 2+, 0.1 মোলার, কপার 2+, 0.5 মোলার কপার, তো এখানে ই সেল বের করা সোজা, কারণ E0 সেল E0 রাইট মাইনাস E0 লেফট, এভাবে বের করা যাবে। কিন্তু এখানে কিন্তু E0 সেল তো লেখা যাবে না, E0 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য এটা লেখা হয়, তো E0 আর তখন লেখা যাবে না, তখন আমাকে লিখতে হবে যে ই সেল। তো এই ই সেল এটা হচ্ছে কি না, E0 সেল হচ্ছে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, আর ই সেল হচ্ছে এটা হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল। ই সেল হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল মানে কি, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেই, সেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেই এমন একটা সেল, সেটাকে বলে ফর্মাল পোটেনশিয়াল, তাকে বলে ফর্মাল পোটেনশিয়াল। তো নান্সড ইকুয়েশন সেটা ঠিক করে দেয় যে যদি কোনো এরকম সেল হয় যেখানে কিনা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেই, তার পোটেনশিয়ালটা আমরা কিভাবে বের করব। দেখ, এই ভদ্রলোক হচ্ছে ওয়াল্টার নান্সড, ইনি কি করেছিলেন না, এই ওয়াল্টার নান্সড ইনি কিন্তু এই একটা সিস্টেম নিয়েছিলেন যেগুলো কিনা নট 1 মোলার কনসেন্ট্রেশন নয়, এটাও
নট 1 মোলার কনসেন্ট্রেশন নয়, এরকম একটা সিস্টেম উনি নিয়েছেন। এবং এই সিস্টেমে যদি যদি আমরা চাই যে তার পোটেনশিয়াল কি হবে, সেটার জন্য উনি একটা ফর্মুলা ডিরাইভ করেছিলেন, যে ডেরিভেশনটা থার্মোডাইনামিক, সেটা এখানে দরকার নেই। তবে এটাই তুই পড়বি যে ই সেল মানে এটা হচ্ছে কি না ফর্মাল পোটেনশিয়াল, যেটাকে বলে সেল পোটেনশিয়াল অ্যাট নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড কন্ডিশন নয়, তাকে বলে ফর্মাল পোটেনশিয়াল। আর E0 এখানে 0 আছে, সেল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন। তো ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস RT/NF। আর হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সেটা হচ্ছে জুলে ইউনিটে লেখা 8.314, টেম্পারেচার কেলভিনে আছে, n নাম্বার অফ ইলেকট্রনস ট্রান্সফার্ড ইন দ্য ইকুয়েশন, আর এফ হচ্ছে ফ্যারাডে 96,487, এটাকে 96,500 কুলম পার মোল এই হিসাবে ইউজ করা হয়। আর এখানে কিউটা যেটা আছে, এই কিউ এটাকে বলে রিয়াকশন কোশেন্ট মানে কি? রিয়াকশন কোশেন্ট মানে হচ্ছে, দেখ, একটা রিয়াকশন এ প্লাস বি সি প্লাস ডি যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন আমরা এইভাবে লিখি বাই এ বি। এটা হচ্ছে কি না অ্যাট ইকুইলিব্রিয়াম লিখতে হয়, এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। কিন্তু রিয়াকশন যদি ইকুইলিব্রিয়ামে না থাকে তার আগে বা ইকুইলিব্রিয়ামের আগে, তখন যে কনসেন্ট্রেশন থাকে তাদের রেশিও যদি করে লেখা হয় কিউ ইকুয়ালস টু কি না সিডি বাই এ বি। এটা হচ্ছে কি না এই কনসেন্ট্রেশন হচ্ছে কি নট অ্যাট ইকুইলিব্রিয়াম, তো সেইটা বসাতে হবে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নয়, নর্মালি যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা বসাতে হবে। কারণ সেলের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম একটা বাউন্ডারি কন্ডিশন, ইকুইলিব্রিয়াম আসতে পারে কিন্তু তখন আর কারেন্টে ফ্লো হওয়ার কোনো ব্যাপার নেই। যখন জিরো হয়ে যাবে, এক্সটার্নাল পোটেনশিয়াল এর ভ্যালুটা যখন তোর ইকুয়াল হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা যখন জিরো হয়ে যাবে, তখনই একমাত্র ইকুইলিব্রিয়াম হবে। তো নার্স্ট ইকুয়েশনে তুই ই সেল ইকুয়ালস টু E0 সেল RT/NF ln Q, এই ইকুয়েশনটা তুই প্রথমে লিখলি, লেখার পরে কি করে বের করবি আমি তোকে দেখাচ্ছি। যে এখানে যদি এরকম ধরনের কোনো একটা রিয়াকশন হয় তাহলে সেখানে আমি সি দিতে পারি কি এ টু দি পাওয়ার এফ দিতে পারি, এইগুলো হচ্ছে কি না কনসেন্ট্রেশন অ্যাট এ পার্টিকুলার টাইম, একটা বিশেষ সময়ে তার কনসেন্ট্রেশন। তো সেই কনসেন্ট্রেশনটা সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। তো সেখান থেকে ই সেল E0 সেল RT/NF ln Q, এই যে RT/NF, এই RT/F এইটাকে সবসময় তুই লিখে দিবি কত 0.0592, কারণ সেল সবসময় টেম্পারেচারটা 298 কেলভিনেই থাকে। সেলের যে টেম্পারেচারটা যেটা এটা হচ্ছে 298 কেলভিনই থাকে, এই টেম্পারেচার চেঞ্জ হয়। সেই জন্য ওই টেম্পারেচারে যদি বসাস তাহলে আর এর ভ্যালু তো জানা আছে, টি এর ভ্যালু জানা আছে, ফ্যারাডের ভ্যালু জানা আছে, সেগুলো বসিয়ে দিয়ে নাম্বার অফ ইলেকট্রনই শুধু এখানে ln থেকে লগ হয়ে যাবে তারপর। হ্যাঁ, এই টোটাল জিনিসটা 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে একেবারে এই ভ্যালুটা 0.0592 হয়ে যাবে। লগ তো হবেই, এটা লগ হবে। যখনই তুই ক্যালকুলেশন করবি তখন এর সাথে এই লগ করার জন্য 2.303 দিয়ে তুই মাল্টিপ্লাই করবি, তোকে আর কিছু করতে হবে না। তুই একেবারে ইকুয়েশনটা 0.0592 লিখে দিবি, নিচে এন আর লগ লিখবি, ওখানে 10 বেস লগ লিখে দিবি, আর কিছু তোকে করতে হবে না, কিছু ওখানে চেঞ্জ করার ব্যাপার নেই। আর রিয়াকশন কোশেন্ট যে কনসেন্ট্রেশন গুলো দেয়া থাকবে সেই কনসেন্ট্রেশন গুলোই রিয়াকশন কোশেন্টে বসাবি, ওগুলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নয়,
অনেক সময় ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনও নিটের পরীক্ষায় অনেক জায়গায় দিয়েছে, কিন্তু ওগুলো বসানো যাবে না, ওইগুলো বসিয়ে অঙ্ক করা যাবে না, কারণ কিউ আর কেসির মধ্যে ডিফারেন্স আছে। কেসি হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর কিউ হচ্ছে কি রিয়াকশন কোশেন্ট। এই যে কিউ হচ্ছে, এইটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। তো এইটা ভুল হয়, সেই জন্য আমি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। অনেক জায়গায় লগ কে বলে লেখা থাকে, লগ কে। এখন কে বলে লেখা থাকলে অনেকেই ভেবে যায় যে ওটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখা যাবে যখন কন্ডিশনটা এরকম হবে যে যেখানে ইকুইলিব্রিয়াম আসবে। ইকুইলিব্রিয়াম আসা মানে আর সেলটা কিন্তু এক্সিস্ট করবে না, এদিক থেকে ওদিকেও যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এরকম ধরনের ইলেকট্রনের ফ্লোর কোনো ব্যাপার নেই। ওটা সবসময়তেই পোটেনশিয়াল ডিফারেন্সটা একটা ফিক্স থাকলে তবেই কিন্তু সেলটা কাজ করে, নাহলে কিন্তু সেলটা কাজ করে না। তো আমরা যদি ধর এরকম ধরনের একটা রয়েছে, ধর খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়েছি যে একটা সেল ভোল্টেজ বের করতে হবে, সেটা 0.1 মোলার জিঙ্ক সালফেট আছে, 0.1 মোলার জিঙ্ক সালফেট আছে, আর 0.5 মোলার এখানে কপার সালফেট রয়েছে। তো 0.1 মোলার আর 0.5 মোলার এগুলো তো স্ট্যান্ডার্ড কন্ডিশন নয়, 1 মোলার থাকলে স্ট্যান্ডার্ড কন্ডিশন হতো। তাহলে তুই প্রথমেই ব্যালেন্স ইকুয়েশন লিখে ফেলবি, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে কপার থেকে। তো তুই এখান থেকে এন এর ভ্যালু পেয়ে যাবি, কটা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, এখানে তুই এন এর ভ্যালু পেয়ে যাচ্ছিস, যে দুটো ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে এন এর ভ্যালুটা পেয়ে যাচ্ছিস। এবার নান্স ইকুয়েশন যখন তুই লিখবি তখন সবসময় মনে রাখবি যে সলিডের কোনো কনসেন্ট্রেশন তোকে লিখতে হবে না, কপার বা জিঙ্ক এইসব জিনিসগুলো তোর দরকার নেই, এগুলো কিন্তু ওয়ানই হবে, এগুলো কিন্তু তোর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে তুই সরাসরি কোথায় চলে যাবি না, সরাসরি তুই এখানে কিন্তু আমাদের এই রিয়াকশন কোশেন্ট যেটা কিউটা, সেটা কিউটা চলে আসবি। ই সেল এই যেটা আমি অরিজিনাল যেটা ইকুয়েশনটা, যেটা নান্সড ইকুয়েশন, যেটা সেটা নান্সড ইকুয়েশন, সেই নান্সড ইকুয়েশনটা লিখলি তুই, এটা 0.059 লগ কিউ। এবার কিউ এর জায়গায় বসাবি কি না, রিয়াকশনটাতে দেখ যে আমি লিখেছিলাম রিয়াকশনটা জিঙ্ক প্লাস কপার 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, এটা লিখেছিস। তো তোর এই জিঙ্কটা আর এই কপারটা এগুলো লিখতে হবে না, তাহলে উপরে কি যাবে শুধু জিঙ্ক 2 প্লাস, আর নিচে কি যাবে কপার 2 প্লাস। এটা উপরে লিখেছি আমি জিঙ্ক 2 প্লাস, আর এটা কপার, কারণ জিঙ্ক আর কপার এগুলো সব ভ্যালুগুলো 1, তাহলে কিউ এর কোশ্যান্ট হচ্ছে জিঙ্ক 2 প্লাস বাই কপার 2 প্লাস। এবারে জিঙ্ক 2 প্লাস বাই কপার 2 প্লাস, এবার ই সেল লিখছিস, ই0 সেল, এই ই0 সেল এখানে ভ্যালু দেওয়া থাকবে। জিঙ্ক 2 প্লাস এর ভ্যালু কত 0.76, কপার 2 প্লাস এর ভ্যালু কত 0.34। তাহলে এটা কিন্তু অ্যানোড কোনটা জিঙ্ক, আর ক্যাথোড কোনটা কপারের ইলেকট্রোডটা। তাহলে ই সেল যদি তুই ই0 সেল যদি তুই বের করিস 1.10 ভোল্ট, আর এখানে এন এর ভ্যালু কত 2, তাহলে এই এন এর জায়গায় তুই 2 লিখে দিবি। আর এই ভ্যালুগুলো দেয়া ছিল, জিঙ্কের ভ্যালু দেয়া ছিল 0.1, এর ভ্যালু দেয়া ছিল স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ জিঙ্ক এন্ড কপার, এগুলো কি আমাদের মনে রাখতে হবে নাকি দিয়ে দেবে পরীক্ষার সময়? না, জিঙ্ক কপার দেয় না, জিঙ্ক কপার দেয় না, এমনি বোর্ডের পরীক্ষায় দেয়, কিন্তু এখানে দেয় না। মানে বোর্ডের পরীক্ষায় দেবে তো? বোর্ডের পরীক্ষায় দেবে, কিন্তু নিটের পরীক্ষায় দেয় না। এগুলো জিঙ্কের, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। সামনের যে কোশ্চেন পেপার থাকে, কোশ্চেন পেপারের সামনের দিকে কিছু কিছু ভ্যালু দেওয়া থাকে, কিন্তু ইএমএফ এর ভ্যালু দেওয়া থাকে না। কোশ্চেনের মধ্যে যদি রিডাকশন পোটেনশিয়াল এরকম ধরনের অনেক সময় দেওয়া থাকে, অনেক কিছু কিছু জায়গায় দেওয়াও থাকে না। আমি তোকে কয়েকটা বলে দেবো, সেই কটা একটু মনে রেখে যাবি, সে কটার মধ্যেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এখান থেকে ই সেল এর ভ্যালু তুই বের করতে পারিস, ই0 সেল অনেক দেওয়াও থাকে, আনকমনই তো দেয় বেশি, জিঙ্ক কপার ফপার দেয় না। আমি তোকে এক্সাম্পলে দেখাচ্ছি বলে তোকে জিঙ্ক কপার দেখাচ্ছি, সব আর্সেনিক, অ্যান্টিমনি, আয়রন 3 প্লাস, তারপর ডাইক্রোমেট, ক্রোমিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম 6 প্লাস, এইসবই পরীক্ষায় আসে। জিঙ্ক কপার ফপার থাকে না, ন্যাচারালি দিয়ে দেবে, ওগুলো আনকমন গুলো দিয়ে দেবে, অসুবিধা সেরকম কিছু হবে না। তো এখান থেকে ই সেল তুই বের করে ফেলতে পারলি, এখানে ই সেল ভ্যালু 1.12 ভোল্ট, এরকম ভাবে তুই করতে পারি ফর্মাল পোটেনশিয়ালের ভ্যালু বের করতে হয় নান্সড ইকুয়েশন। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে কোনো একটা সলিউশনে যদি পিএইচ বলে, এই কোশ্চেন কিন্তু প্রচুর দেয়, একটা সলিউশনে যদি পিএইচ বলে দেয়, পিএইচ বলে দিয়ে চারটে অপশন দেয় যে ওর ইএমএফ ভ্যালু কত হবে,
একটা সলিউশনে যদি পিএইচ যদি এটা হয়, এটা হচ্ছে পিএইচ মিটারের হচ্ছে অ্যাপ্লিকেশন। পিএইচ মানে কোনো সলিউশন কতটা অ্যাসিডিক কতটা অ্যালকালাইন সেটা বোঝার জন্য একটা স্কেল ইউজ করা হয়, সেটা তো পিএইচ স্কেল জানিসই। তো সেই পিএইচ স্কেল দিয়ে একটা কোশ্চেন দেয়, সেটা আমি তোকে বলছি কিরকম ধরনের, আমি তোকে বলছি। সেটা হচ্ছে যে এরকম একটা প্রশ্ন দেয় যে একটা একটা হাইড্রোজেন ইলেকট্রোড রয়েছে, এরকম একটা ইলেকট্রোড রয়েছে, হাইড্রোজেন গ্যাস দিয়ে এরকম একটা ইলেকট্রোড রয়েছে, এইখানে যে সলিউশন রয়েছে এর পিএইচ হচ্ছে 9, এইটা হচ্ছে পিএইচ 9। তো এখন এই সলিউশনের E0, দেখ E0 H প্লাস হাইড্রোজেন, এটার ভ্যালু সবাই জানে 0.00 ভোল্ট। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখানে তো আমি পিএইচ 9 করে দিয়েছি, তাই এখানে যেটা ভ্যালুটা তোকে বের করতে হবে সেটা E0 নয়, EH প্লাস হাফ হাইড্রোজেন, এর ভ্যালুটা কত হবে এটা তোকে বের করতে হবে। তো আমি সেই জন্য তোকে বলছি একটা কথা, সেটা হচ্ছে যে তুই এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা পার্টিকুলার মেথড আমি তোকে বলছি, সেটা তুই ইউজ করবি। প্রথমে H প্লাসের আয়নের কনসেন্ট্রেশন বের করবি। এখানে H প্লাস এইটা যখন 0 ভোল্ট হবে তখন H প্লাস কনসেন্ট্রেশন কিন্তু 1 মোলার, কিন্তু এখানে যখন তুই বের করতে যাবি পিএইচ যদি 9 হয় তাহলে H প্লাস কিন্তু 10⁻⁻9 মোলার। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 0 ভোল্ট তখনই হবে, হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল 0 ভোল্ট তখনই হবে যদি পোটেনশিয়ালের ভ্যালুটা, যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা 1 মোলার হয়। 1 মোলার ছাড়া অন্য কিছু হলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে পিএইচও চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য ওরা পিএইচ এর ভ্যালু দিয়ে এরকম করে বের করতে বলছে, আমি তোকে দেখাচ্ছি। তো এইটা বের করাটা অনেক জায়গাতেই প্রশ্নেতে থাকে যে পিএইচ এত সলিউশনে সে 8, 9, 10, 4, 5, 3, 2 এসব অনেক রকমের দেয়। তো মূল ব্যাপারটা কিন্তু এক, সেটা হচ্ছে কি না, তুই প্রথমে পিএইচ যদি তোকে 9 দিয়ে দেয়, তুই H প্লাস যা দিয়ে দেবে H প্লাসটা বের করবি। এবারে H প্লাসের থেকে হাইড্রোজেন হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন, এন এর ভ্যালু সবসময় 1 হবে, সে যে কোনো অঙ্কে দিক না কেন। E0টা 0ই হবে, E0টার ভ্যালুটা 0ই হবে, 0.059। এইটা এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা 1ই হবে। এবারে প্রেসার অফ হাইড্রোজেন কোনো কোনো অঙ্কে চেঞ্জ করে দেয়, কিছু না বলে দিলে তুই 1 বসাবি। এই যে প্রেসারটা যেটা এই লগ কিউ 0.059 এন এর জায়গায় তুই 1 বসাবি, এই প্রেসারটা কিছু না বলে দিলে 1 ATM বসাবি। আবার অনেক সময় বলেও দেয়া থাকে 0.5 ATM এরকম বলে দেয়া থাকে, বলে যেটা দেবে সেটা বসাবি। মূল জায়গাটা হচ্ছে এইটা, H প্লাসটা নিচে বসাবি, H প্লাসটা নিচে বসিয়ে ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে দেখবি স্যার প্রেসার এখানে করতে কি এলো? আরে হাইড্রোজেন গ্যাস, তো এটা হাইড্রোজেন গ্যাস, এটা অ্যাজিউম হাইড্রোজেন গ্যাসে, তার তো একটা প্রেসার দরকার লাগবে। এটা তো গ্যাস, এটা তো সলিড ইলেকট্রোড নয়। এরকম কপার 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 ইলেকট্রোড থাকলে, কপার কপার 2+ থাকলে সেটা 1 মোলার, এটা হলে হয়ে যায়। কিন্তু এখানে তা হয় না, এখানে হচ্ছে একটা গ্যাস, এরকম আগে দেখিয়েছি হাইড্রোজেন গ্যাস কিভাবে বেরোচ্ছে, এরকম হাইড্রোজেন গ্যাস এখান দিয়ে যায়, তার প্রেসারের উপরেও পোটেনশিয়ালটা ডিপেন্ড করে, হাইড্রোজেন গ্যাসের প্রেসারের উপরেও ডিপেন্ড করবে। তো প্রেসারটা কম বেশি করা যেতে পারে, যদি প্রেসারটা কিছু না বলে দেয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড প্রেসার যেটা 1 অ্যাটমসফিয়ার ধরতে হয়। এটাই নিয়ম, এইভাবেই তোকে করতে হবে। প্রেসার ওখানে দেয়া থাকে, প্রেসার নিটের কোশ্চেন খুলে দেখবি, তুই দেখবি প্রেসার দেয়া রয়েছে 0.5, আর আমি অনেক অঙ্ক দেখেছি 0.25 অ্যাটমসফিয়ার। এই প্রেসারটা তুই যখন একটা রিয়াকশন তুই লিখছিস নানস্ট ইকুয়েশনে, যখন কোশেন যখন লিখবি তখন রাইট হ্যান্ড সাইডটা তো উপরে যাবে, এইটা হাইড্রোজেন, প্রেসার অফ হাইড্রোজেন টু দি পাওয়ার হাফ, এটা তোকে লিখতে হবে টু দি পাওয়ার হাফ। এই দেখ এইখানে রয়েছে, এই দেখ হাফও রয়েছে, এটা লিখতে হবে ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস। এটা তো রিয়াকশনটা, এটা তো গ্যাস, গ্যাস তো আমি যদি কপার থেকে কপার 2+ হচ্ছে, তাহলে কপার 2+ উপরে লিখলাম, আর নিচে কপার আর লিখতে হলো না, এটা আর লিখতে হলো না, কারণ এটা সলিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা 1ই হয়। কিন্তু হাইড্রোজেন গ্যাস যদি থাকে তাহলে তার প্রেসারটা লিখতে হবে, এবং তার উপরে টু দি পাওয়ার হাফও দিতে হবে, টু দি পাওয়ার হাফ, এখানে আমি দিতে ভুলে গেছি, টু দি পাওয়ার হাফও দিতে হবে। কিন্তু এখানে 1 আছে বলে টু দি পাওয়ার হাফ, 1 টু দি পাওয়ার হাফ বা এসবের কোনো পার্থক্য হয় না, 1 টু দি পাওয়ার হাফের কোনো ব্যাপার নেই, 1 টু দি পাওয়ার হাফ যা খুশি তুমি লিখতে পারো, 1 টু দি পাওয়ার হাফ, 1 টু দি পাওয়ার হাফ একই ব্যাপার।
এটা কি বুঝতে পেরেছি যে ব্যাপারটা কি মাথায় ঢুকেছে না ঢোকেনি? যে পিএইচ এর ভ্যালু যদি তোকে বলে দেয়, প্রেসারের যদি ভ্যালু বলে দেয়, সেখান থেকে পোটেনশিয়াল কি করে বের করতে হয়, কারণ এরকম অঙ্ক আছে। আমি তোকে নিটের অঙ্ক শেয়ার করব, আমি দিয়ে দেবো তোকে। ব্যাপার বুঝেছিস? হ্যাঁ স্যার। তো সেই জন্যে যদি বাই চান্স যদি এরকম দেয়, এরকম তো বোর্ডে দেয় না, এরকম তোকে নিটের পরীক্ষা দিতে পারে, এরকম দিয়েছে অনেকবার আমি দেখেছি, দিয়েছে তো যাই পিএইচ দিক সব সময় একই 10⁻⁻ অত করে দিবি, এইচ প্লাস কনসেন্ট্রেশন বেরোবে। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যে হাইড্রোজেনের প্রেশারটা চেঞ্জ করে দিয়ে 2^½ লিখবি। ওটা অনেকেই গোলমাল করে, 2½ তোকে লিখতে হবে, কারণ রিয়াকশনে হাফ হাইড্রোজেন বলে একটা আসে, এটা বললাম। আচ্ছা, এবারে আরো একটা বিষয় হচ্ছে যে যদি কোনো এমনি নর্মাল যদি ইলেকট্রোড থাকে, মানে হাইড্রোজেন ফাইড্রোজেন এরকম না দিয়ে যদি ইলেকট্রোড থাকে, এবং তাতে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলে, আমি তোকে বলছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটাও কিন্তু দেয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বললে একটাই থিওরি, তখন আর সেলে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে এক্সটার্নাল ইন্টারনাল দুদিকে সমান হয়ে গেছে। তুই তখন কি করবি না, একই রকম লিখে যাবি, ই সেলের জায়গায় তুই কি করবি না, ই সেলের জায়গায় তুই 0 লিখবি, ই সেলটার জায়গায় 0 লিখে দিবি, যেরকম লিখতিস তুই ই সেল ইকুয়ালস টু ই0 সেল 0.059 বাই এন লগ, এটা কে তখন লিখে দিবি, কে লিখে দিবি যখন এই ই সেলের জায়গায় 0 লিখবি। ই সেল যখন 0 হয় তখন আর কিউটা কিউ থাকে না, তখন সেটা কেসি হয়ে যায়, কেসি বা কেপি এরকম কেসি হয়ে গেল। এইবারে দেখ, এটা আমি 0 লিখে দিয়েছি, লগ এটা লেখা হলো, এই জিনিসটাই যেটা এটাই হচ্ছে কেসি। সেই জন্যে তুই যদি এখান থেকে ক্যালকুলেট করিস, তাহলে কেসির ভ্যালুটা তুই এখানে ক্যালকুলেট করে বসাবি। কেসির ভ্যালুটা যদি ক্যালকুলেট করে বসাস, যা ভ্যালু দেওয়া থাকবে আর কি, এই জিঙ্ক 2+, কপার 2+, এরকম ভাবে যা ভ্যালু দেওয়া থাকবে সেগুলো যদি তুই বসাস, সেখান থেকে তুই কেসির ভ্যালুটা পেয়ে যাবি। বা কেসি যদি ই0 সেল দেওয়া থাকবে তোর কাছে, তাহলে তুই এটা 298 তুই যদি বসাস, তাহলে লগ কেসি ইকুয়ালস টু ই0 সেল ইনটু এন, দেখ এখান থেকে তুই বের করতে পারবি, এই জায়গাটা থেকে log kc equals to E0 cell into n, এই nটা ওর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, into n ডিভাইড বাই 0.059। এইটা করে এখান থেকে কেসি বের করতে পারবি তুই, এইখান থেকে কেসি লগ কেসি বা কেসি বের করতে। আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোকে, এইটা হচ্ছে অঙ্ক যে একটা গ্যালভেনিক সেলে ম্যাগনেসিয়াম আর নিকেল দেয়, ঠিক এরকম হয় অঙ্কগুলো। হ্যাঁ, এটা 1 মোলার নাও দিতে পারে, অন্য কিছুও দিতে পারে, কোনো অসুবিধার কিছু নেই, যা দেবে অসুবিধার কিছু হবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর বের করতে হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা বের করতে হবে। আমি তোকে এখানে সলভ করে দিচ্ছি। এখানে দেখ যে প্রথমে ম্যাগনেসিয়ামের তুই অ্যানোডে, ম্যাগনেসিয়াম বেশি ইলেকট্রোপজিটিভ, বাঁদিকে আছে অ্যানোডে রিয়াকশনটা, ক্যাথোডে রিয়াকশনটা তুই লিখলি। এবারে এর ই সেলের ভ্যালুটা কত হবে, দেখ ঘটনাটা হচ্ছে ই0 সেল রাইট মাইনাস লেফট করে তুই ই0 সেলটা বের করে ফেলবি, তাহলে ই0 সেল তোর কাছে বেরিয়ে গেল, রাইট মাইনাস লেফট, রাইট ইলেকট্রোড লেফট ইলেকট্রোড জানা আছে, পোটেনশিয়াল দিয়ে দেবে, পোটেনশিয়াল এই পোটেনশিয়ালগুলো গিভেন অঙ্কটার মধ্যে দেওয়া ছিল, আমি লিখিনি। এইবারে কি না, ই সেল ইকুয়ালস টু কি, ই0 সেল তো 0 হয়ে গেছে, ই সেল ইকুয়ালস টু 2.303 RT/nm লগ কেসি, এখান থেকে এন এর ভ্যালু হচ্ছে 2, এখানে দুটো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, লগ কেসি এখান থেকে বসিয়ে অ্যান্টি লগ করে তুই এখান থেকে ভ্যালু পেয়ে যাবি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট ব্যাপার, যে কি করে তুই কেসি বা কেপি এগুলো বের করবি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করবি। কথা বুঝেছিস? আমি তোকে একটা একটা করে এক্সাম্পল দেখে দিই, কারণ এখানে অঙ্কের বেসিক্যালি অঙ্কের টাইপেরই নানস্ট ইকুয়েশন থেকে প্রশ্ন দেয়, যে কটা টাইপ আছে, যে কটা টাইপের কোশ্চেন আছে সেটা আমি বলে দিয়েছি। আর একটা জিনিস আমি তোকে বলবো, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি রিলেশনস। এখন এখান থেকে গিভস ফ্রি এনার্জিও বের করা যায়,
সেটাও কিন্তু আমাদের এই পরীক্ষায় দেয়। গিভস ফ্রি এনার্জি, সেখানে যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ডেল্টা জি এর সাথে, এটা কিন্তু থার্মোডাইনামিক্সের, ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই সেল। ই সেল যদি তুই বের করতে পারিস, ই জিরো সেল, তার থেকে স্ট্যান্ডার্ড পাবি, কিন্তু ফর্মাল পোটেনশিয়াল বের করলে তার থেকে তুই ফর্মাল গিভস পোটেনশিয়াল, গিভস ফ্রি এনার্জি তুই পেয়ে যাবি। এখানে একটা কথা মনে রাখবি, অনেকবার প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে ই জিরো সেল কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি, এটা কিন্তু মাসের ওপর ডিপেন্ড করে না, যদিও ডেল্টা জি জিরো এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এটা কিন্তু মাসের ওপরে ডিপেন্ড করে। এই ব্যাপারটা খেয়াল রাখবি যে কোনটা ডেল্টা জি জিরো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু ই জিরো সেল হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আমি ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি পড়াবো আবার ইয়েতে। আর কি না, ডেল্টা জি এর সাথে কিন্তু এটা হচ্ছে তোর কি না, কে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো সেই জন্য দুটো তুই রিলেশনশিপ পেলি, একটা হচ্ছে কি এন এফ ই জিরো সেল ডেল্টা জি জিরো, আর একটা হচ্ছে মাইনাস আর টি এল এন কে। তো অনেক সময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার পরে বলতে পারে ফ্রি এনার্জি বের করো, বা ই সেল বের করার পরে ফ্রি এনার্জি বের করো। সব রিলেশনশিপ গুলো যদি একসাথে তোর জানা থাকে তাহলে তোর সুবিধা হবে, কারণ এখানে প্রত্যেকটা রিলেশনশিপই দরকার পড়বে। ডেল্টা জি এর সাথে কে রিলেশনশিপ আমি তোকে লিখে দিয়েছি যতটা লাগবে, এদের ডেরিভেশন নেই, গিভস হেলমহলটজ ইকুয়েশনের ডেরিভেশন নেই। তো সেই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে ডেরিভেশন নেই, কারণ এটা ম্যাক্সওয়েল রিলেশনশিপ থেকে আসে। ম্যাক্সওয়েল রিলেশনশিপ নিটেও সিলেবাসে নেই, ওটা আইআইটি জয়েন্টের সিলেবাসে রয়েছে, কিন্তু নিটের সিলেবাসে নেই। আমি সেই জন্য ডেরিভেশনগুলো অ্যাভয়েড করেছি। এখানে এই চ্যাপ্টারই ডাবল হয়ে যাবে যদি তুই আইআইটি জয়েন্টের জন্য বসিস, তাহলে কিন্তু এই সিলেবাসই ডাবল হয়ে যাবে। এখানে আরো এগুলো সবই ডেরিভেশন সব আছে, তার থেকে কোশ্চেন দেয়। সেই জন্য নিট বা ডাব্লিউবিজেই এগুলোর জন্য, ডাব্লিউবিজেইর জন্য তো দরকারই পড়বে না আর কি এর বেশি। এখানে যেরকম আমি তোকে একটা প্রশ্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে গিভস ফ্রি এনার্জি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এগুলো বের করবি কি করে। দেখ এখানে তো অ্যালুমিনিয়াম জিঙ্কের এগুলো দেয়াই রয়েছে, তাহলে ই জিরো সেলটা তুই বের করে ফেললি, ফটাকসে ই জিরো সেলটা বেরিয়ে গেল। তো এখানে যদি রিয়াকশনটা ব্যালেন্স ইকুয়েশন করিস, তাহলে কতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনের চেঞ্জগুলো কিন্তু ভালো করে বের করবি, ওটা ভুল হলেই কিন্তু পুরো সব ভুল হয়ে যাবে। তো এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আর অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে 6 ইলেকট্রন আসবে, নাহলে ইলেকট্রন নাম্বার চেঞ্জটা ইকুয়াল হবে না। এবার তারপরে এখানে কিন্তু এন এর ভ্যালু 6, তো আমরা জানি ডেল্টা এন এফ ই সেল, তাহলে এখান থেকে ই সেলটার ভ্যালুটা তুই আগেই জেনেছিস 0.90, তাহলে 6 এন এফ ই সেল, তাহলে ডেল্টা জি, এখানে ডেল্টা জি লিখতে ভুলে গেছি, ডেল্টা জি ইকুয়ালস টু এটা বানালো 521 কিলোজুল। তাহলে গিভস ফ্রি এনার্জি তুই এখান থেকে বের করতে পারবি। গিভস ফ্রি এনার্জি বের করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করা খুব সোজা, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ই সেল তো তুই জানিসই, বা গিভস ফ্রি এনার্জি দিয়েও তুই বের করতে পারিস। মাইনাস আর টি এল এন গিভ ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে, এই রিলেশনশিপও বের করতে পারিস। ডেল্টা জি জিরো তো জানা আছে, সেটা দিয়েও বের করতে পারিস, বা ডাইরেক্টলি এখান থেকে এই ইকুয়েশনটা থেকেও বের করতে পারিস। দুটো ইকুয়েশন আমি তোকে বলে দিলাম, যে কোনো একটা ইকুয়েশন দিয়েই তুই কে এর ভ্যালু বের করতে পারিস, কোনো প্রবলেমের কিছু নেই। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, গিভস ফ্রি এনার্জি, এগুলো সবই এখান থেকে বের করা যাবে, ছোট ছোট অঙ্ক দেয়। তো একটা স্পন্টেনিয়াস সেল মানেই হচ্ছে ই সেলটা পজিটিভ হবে, ডেল্টা জিটা নেগেটিভ হবে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হবে। এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস সেলের কন্ডিশন। এই তিনটে কন্ডিশন কিপ ইন মাইন্ড। এটা হচ্ছে স্পন্টেনিয়াস সেল কন্ডিশন। একটা স্পন্টেনিয়াস সেল হতে গেলে তার কি কন্ডিশন, তার কি শর্ত, সেটার কথা বললাম। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই মনে রাখবি। আমি এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছি তোর জন্য, ছেড়েছি কয়েকটা প্রশ্ন। সব প্রশ্নগুলো কিন্তু ফ্রি এনার্জি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইসবের ওপরেই দেয়া রয়েছে। তো আমি বলবো যে তুই একটু চেষ্টা করবি, ট্রাই করবি। বেশ কয়েকটা প্রশ্ন আমি এখানে ছেড়ে গেলাম, যেটা তোর নিটেরই কোশ্চেন, এগুলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেশন এখানে রয়েছে, এরকম কয়েকটা প্রশ্ন আমি এখানে দিয়ে গেলাম। না পারলে আমাকে শেয়ার করবি, যেই বা নিটের কোশ্চেন আছে এখানে, তো সেটা
আমি অনেকগুলো কোশ্চেন এখানে শেয়ার করলাম। তো এই পর্যন্ত আমি বললাম, এটা আমাদের সেলের পোর্শনটা হয়ে গেল, ইলেকট্রোকেমিক্যাল সেল যে পোর্শনটা সেটা হয়ে গেল। কিন্তু ইলেকট্রোলাইটিক সেল বলে কন্ডাক্ট্যান্স, সেটা আমাদের আরেকদিন লাগবে। তো সেটা আমরা করে নেব আরেকদিন, ক্লাস দিয়ে দেবো। তো আজকে 25, তবু আমি ক্লাস দিলাম আর কি, যেহেতু আগের ক্লাস দিন হয়নি। তবে আমাদের পরীক্ষাটা একটু পিছবে, আর আমাদের সিলেবাস ভালোভাবেই শেষ হয়ে যাবে। আমি যে লেভেলে পড়াচ্ছি সেই লেভেলে কিন্তু কোনো প্রশ্ন আটকাবে না। আমি নিটের কোশ্চেন ভালো করে স্টাডি করে নিয়েই পড়াচ্ছি। তো কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিসের জন্য, এগুলো আমি আগেও বলেছিলাম যে এগুলো কিন্তু তুই করবি, না করলে কিন্তু পরে বিপদে পড়ে যাবি, পরে কিন্তু মনে থাকবে না কিছু, সবকিছু ভুলে যাবি। তো এটা একটু খেয়াল রাখিস। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন স্যার নিট কি বোর্ড এক্সামের আগে হতে পারে? না, নিট বোর্ড এক্সামের আগে হতে পারে না, নিট পরেই হবে। মানে মেন অ্যাডভান্সের কথা বলছি না, মানে নিটের কথা বলছি। মেন হ্যাঁ, অ্যাডভান্স আগে হয়, মেন অ্যাডভান্সের